ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট যত বছর প্রশ্ন এসেছে তার মধ্যে সবচাইতে কঠিন প্রশ্ন ছিল কিন্তু এই বছর, সবচেয়ে কঠিন প্রশ্ন। হ্যাঁ, যার কারণে হচ্ছে কি, এই অ্যাকাউন্টিং এ প্রিলিতে যে প্রশ্নগুলো এসেছে 12টা প্রশ্ন, সেই 12টা প্রশ্নের কিন্তু অনেকেই 4টা 5টা 2টা এরকম অ্যান্সার দিতে পেরেছে। অনেকেই, অনেক ভালো স্টুডেন্টও দেখা গেছে প্রশ্নগুলো সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারে নাই, কারণ এবার প্রশ্নগুলো একটু অন্যরকম হয়েছিল অন্যান্য বছরের তুলনায়। যেমন গত বছরের প্রশ্ন খুবই সহজ হয়েছে, এর আগের বছরের প্রশ্নগুলোও আহামরি জটিল হয় নাই, কিন্তু 22-23 সেশনের প্রশ্নগুলো একটু তুলনামূলক কঠিন ছিল শিক্ষার্থীদের জন্য, কারণ সেগুলা একটু ভেরিফাই করা হয়েছে, একটু সংযোজন বিয়োজন করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দু একটা প্রশ্নের মধ্যে আমাদের একটু প্রবলেমও ছিল, কারণ সেখানে আসলে সঠিক উত্তরটা দেওয়া ছিল না। সো এই বিষয়গুলো কিন্তু ছিল। সো এই বছরের প্রশ্নগুলোকে যদি আমরা সুন্দরভাবে সমাধান করি, তাহলে আমরা একটা বিষয় দেখব যে অ্যাকাউন্টিংয়ে যতই জটিল প্রশ্ন হোক না কেন, আমাদের ক্ষেত্রে এটা বেশি প্রবলেম করবে না। তো আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় 22 সেশনের প্রথম যে প্রশ্নটা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের যে নিচের কোনটি করণিক ভুল নয়। অপশন 4টা ছিল: নীতিগত ভুল, পরিপূরক ভুল, বাদপড়ার ভুল, লিখনের ভুল বা লেখার ভুল। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? এই প্রশ্নটা যদিও একটু ইজি ছিল, আমি শুরুতে একটু জানতে চাই, তোমরা একটু সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাও তো এই প্রশ্নটার সঠিক উত্তর কি ছিল। যদিও অনেকেই পারবা, কারণ এটা অলরেডি অনেকেই হয়তো বা পড়ে ফেলেছ বা দেখে ফেলেছ, তারপরেও এটা আমি একটু বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। সো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই একটু ক্লাসে পার্টিসিপেট করো ক্লাসটাকে। ওয়ালাইকুম আসসালাম, আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম, মুনতাজ হোসেন তাজ, মুস্তাকিম। ওকে, আমি শুরুতেই যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, দেখো আমাদের করণিক ভুল, আমরা জানি র্যামিলের কিছু সীমাবদ্ধতা আছে। র্যামিল যখন, এই প্রশ্নটা যেহেতু র্যামিল থেকে এসেছে, তো র্যামিল আমরা জানি স্বাভাবিকভাবে কি র্যামিল কোনো হিসাব নয়। র্যামিল জাস্ট একটা কি সাময়িক বিবরণী বা তালিকা, যেখানে আমাদের লেনদেনগুলাকে জাস্ট 2টা ভাগে লেখা হয়। কিছু লেনদেনগুলাকে আমাদের ডেবিট পাশে লেখা হয়, আর কিছু লেনদেনকে আমাদের ক্রেডিট পাশে লেখা হয়। এই 2টা পাশে আমরা কি করি? এই 2টা পাশ মিলানোর মাধ্যমে একটা সাময়িক হিসাব বা বিবরণী সম্পন্ন করি, যেটাকে বলা হয় মূলত র্যামিল। এখন দেখো, এই র্যামিল করতে গেলে আমরা সবসময় দেখি কি, র্যামিলের সবসময় ডেবিট টাকার সাথে ক্রেডিট টাকা সবসময় অ্যামাউন্ট সমান হয়, অর্থাৎ এই 2টা টাকা সবসময় মিলে যায়। কিন্তু কোনো কারণে অনেক সময় র্যামিলের 2 পাশ না মিলে, তখন আমরা কি করি? একটা অনিশ্চিত হিসাব বা গোলমেল হিসাব আনি, সেই আলোচনা পরে হবে। তবে এখানে এই যে র্যামিল যে মিলে যায়, একটা র্যামিল মিলে যাওয়ার পরেও আমরা 100% কনফার্মেশন দিয়ে বলতে পারবো না যে এই র্যামিলটা 100% সঠিক কিনা, কারণ র্যামিল মিলে যাওয়ার পরেও র্যামিলের কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা বলতে পারবো না যে র্যামিলটা সম্পূর্ণ সঠিক হয়েছে। সেই সীমাবদ্ধতাগুলোকেই মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট আলোচনা করব র্যামিলের সীমাবদ্ধতা। ওকে, তো এই র্যামিলের সীমাবদ্ধতার মধ্যে সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব, খেয়াল করবা যে র্যামিলের সীমাবদ্ধতা মূলত 2 রকম। সেটাকে আমরা বলি র্যামিলের ভুল। এই ভুল বা সীমাবদ্ধতাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে নীতিগত ভুল। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা, জাস্ট একটু মাথায় রাখলে হবে। নীতিগত ভুল, এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে, আমি সংক্ষেপে চেষ্টা করব একটা মেসেজ তোমাদেরকে দেওয়ার জন্য। দেখো, করণিক ভুল আর নীতিগত ভুল। এখন আমরা শুরুতে জানবো যে করণিক ভুল কি। এই করণিক ভুলগুলো হচ্ছে আমাদের হিসাব রক্ষক বা কর্মকর্তার অসাবধানতার কারণে, হ্যাঁ, বা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলটাকে আমরা বলি করণিক ভুল। আর মাথায় রাখবো, এই যে 2টা ভুল হয়, এই 2টা ভুল হলেও আমাদের র্যামিলটা 2 পাশ সমান হয়, মানে মিলে যায়, র্যামিলটা মিলে যায়। সেজন্য র্যামিল, যেহেতু এই 2টা ভুল হওয়ার পরেও র্যামিলটা মিলে যায়, সেজন্য এই ভুলগুলোকে বলা হয় র্যামিলের সীমাবদ্ধতা। তাহলে প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে
সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো দেখো করণিক ভুলের মধ্যে আমাদের মূলত 5 ধরনের ভুল আছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বাদ পড়ার ভুল। আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। বাদ পড়ার ভুল, এরপরে হচ্ছে লেখার ভুল, তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের পরিপূরক ভুল। ওকে, পরিপূরক বা পূরক ভুলও বলতে পারবা, পরিপূরক ভুল। 4 নাম্বারে হচ্ছে আমাদের বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল। 5 নাম্বারে আরেকটা আছে উল্টা দাখিলার ভুল। এই 5টা ভুল হচ্ছে করণিক ভুল, আরেকটা ভুল হচ্ছে নীতিগত ভুল। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নের আলোকে আমরা একটু আলোচনা করব। দেখো এখন এই যে করণিক ভুল আর নীতিগত ভুল, এই দুইটা ভুলের কারণেও কিন্তু আমাদের র্যামিলটা মিলে যাবে। অর্থাৎ এই দুইটা ভুল হতে পারে, ভুল হলে যে র্যামিলটা মিলবে না বিষয়টা এমন না। এই দুইটা ভুলের কারণে আমাদের র্যামিলের ডেবিট ক্রেডিট পাশে কোনো রকম পার্থক্য সৃষ্টি হয় না, মানে ডেবিট ক্রেডিট সমান হয়। কারণ হচ্ছে এই ভুলগুলো হলো টাকার পরিমাণে কোনো পরিবর্তন হয় না, জাস্ট একটা হিসাবের পরিবর্তে আরেকটা হিসাব লেখা হয়। এই কারণে এগুলাকে বলা হয় র্যামিলের সীমাবদ্ধতা। প্রশ্নে যদি কখনো আসে নিচের কোনটি র্যামিলের সীমাবদ্ধতা, তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা। এই 5টাই হচ্ছে আমাদের র্যামিলের সীমাবদ্ধতা। তাহলে এই র্যামিলের সীমাবদ্ধতা অথবা ভুলগুলোকে আমরা আবার দুইটা সেক্টরে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। এখন করণিক ভুলগুলো হচ্ছে আবার 4 প্রকার বা 5 প্রকার। সেগুলো আমরা একটু দেখলাম যে বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল, আরেকটা হচ্ছে উল্টা দাখিলার ভুল। এই ভুলগুলো জাস্ট এক লাইনে আমি বলি। বাদ পড়ার ভুল বলছে হচ্ছে যেটা টোটালি হিসাব রক্ষক লিখেই নাই, মানে এটা ডেবিট পাশেও লেখে নাই, ক্রেডিট পাশেও লেখে নাই, যার কারণে আমাদের র্যামিলটা মিলে যাবে। কারণ তুমি ধারে পণ্য বিক্রয় করছো কিন্তু হিসাবের বইটি লিপিবদ্ধ করো নাই, দ্যাট মিনস ডেবিট পাশেও কোনো কিছু লিখো নাই, ক্রেডিট পাশেও লিখো নাই, দ্যাট মিনস তোমার র্যামিলটা মিলে যাবে। লেখার ভুল হচ্ছে ওই যে মনে করো তুমি বেতন প্রদান করছো 10,000 টাকা কিন্তু ভুলে লিখে ফেলছো 1,000 টাকা, ডেবিট পাশেও তুমি 9,000 কম লিখছো, ক্রেডিট পাশেও সেম সমপরিমাণ 9,000 কম লিখছো। এটাকে আমরা লেখার ভুল বলবো, যার কারণে র্যামিলটা মিলে যাবে। পরিপূরক ভুল মানে হচ্ছে পূর্বে কোনো একটা ভুল করেছ, পরবর্তীতে ঠিক উল্টা পাশে, মনে করো সাপোজ তুমি আগে কোনো একটা লেনদেনে ডেবিট পাশে 500 টাকা কম লিখেছো, ডেবিট পাশে, ওকে, এরপরে আবার অন্য কোনো একটা তারিখে গিয়ে তুমি ক্রেডিট পাশে আরেকটা ভুল করে ক্রেডিট পাশে 500 কম লিখেছো, যার কারণে এই যে সেকেন্ড ভুলটা করেছো, দ্বিতীয় ভুলের কারণে প্রথম ভুলটা তোমার চোখে পড়বে না, অর্থাৎ র্যামিলটা মিলে যাবে। এই জাতীয় ভুলগুলোকে আমরা বলি পরিপূরক ভুল। আর সর্বশেষ যেটা আলোচনা করব বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল আর নীতিগত ভুলের মধ্যে একবারই কিছু জিনিস একটু মিল আছে। এই দুইটা ভুল একটা স্পেশাল ঝামেলা সৃষ্টি করে। আমি জাস্ট একটা উদাহরণে দেখাচ্ছি। সাপোজ ধরো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় সাপোজ 10,000 টাকা লিখলাম। এখন দেখো আমি যখন আসবাবপত্র ক্রয় করলাম তখন সাধারণত আমার চাপেটা দিব কি হিসাবে, আসবাবপত্র একটা সম্পদ হিসেবে, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট। এখন তুমি এটা না লিখে জাস্ট আসবাবপত্রের জায়গায় যদি তুমি কি লিখো, আসবাবপত্র না লিখে জাস্ট লিখছো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আসবাবপত্র বা সম্পদ ক্রয় করেছো, তোমাকে অবশ্যই কি করতে হবে, সম্পদ হিসাবে লিখতে হবে। কিন্তু তুমি সম্পদ না লিখে জাস্ট কি লিখেছো, ব্যয় লিখেছো। অর্থাৎ এই আসবাবপত্রটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, সরি, একটা মূলধন জাতীয় ব্যয়। এই আসবাবপত্র যেহেতু মূলধন জাতীয় ব্যয়, এই মূলধন জাতীয় ব্যয়টা সম্পদ হিসাবে তোমাকে ডেবিট করতে হবে। সেটা না করে তুমি কি করেছো, ক্রয় লিখেছো, আর ক্রয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনের জায়গায় তুমি মুনাফা জাতীয় লেনদেন লিখেছো, অথবা এমনও হতে পারে মুনাফা জাতীয় লেনদেনের জায়গায় তুমি মূলধন জাতীয় লেনদেন লিখেছো, কিন্তু টাকার পরিমাণ কিন্তু 10,000 টাকা ঠিকই আছে, যার কারণে র্যামিলটা মিলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে তোমার ভুল থেকে যাবে। এই ভুলটাকে বলা হয় আমাদের নীতিগত ভুল। কেন নীতিগত ভুল বলা হয়, কারণ আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদের যে নীতি ব্যয়ের, আর ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয়ের সেই নীতি না। যেহেতু সম্পদের পরিবর্তে ব্যয় লিখেছো, তার মানে দুইটার দুই রকম নীতি, যার কারণে এটাকে আমরা বলবো নীতিগত ভুল। ঠিক
এটা না করে যদি এমন হতো, সাপোজ তুমি বেতন প্রদান করেছো, খেয়াল করবা বেতন প্রদান, তো বেতন প্রদান করলে আমরা সচরাচর জানি হচ্ছে বেতন হিসাব কি হবে, ডেবিট হবে, আর নগদান হিসাব ক্রেডিট হবে। এখন তুমি কি করেছো, বেতন প্রদান করে বেতনকে ডেবিট না করে জাস্ট বেতনের পরিবর্তে তুমি ভুলে ভাড়া লিখে ফেলছো। তোমার রেয়ামিল কিন্তু তারপরেও মিলে যাবে, কারণ টাকার পরিমাণে কোনো সমস্যা হয় না। সমস্যা হয়েছে কোন জায়গায়, তুমি বেতনের জায়গায় কি লিখেছো, ভাড়া লিখেছো। এখন বেতনের জায়গায় যেহেতু ভাড়া লিখেছো, খেয়াল করবা, সেহেতু বেতনও কিন্তু একটা ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়, ভাড়াও হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। জাস্ট আমাদের এক্ষেত্রে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই, দুইটাই হচ্ছে আমাদের ব্যয়, দুইটাই আমাদের ব্যয়। বাট আমাদের যেটা হয়েছে, জাস্ট একটার পরিবর্তে, একটা হিসাব খাতের পরিবর্তে আরেকটা হিসাব খাত লেখা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে, এটাকে আমরা বলবো বেদাখিলার ভুল। জাস্ট এগুলা নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করা যাবে, এখন অতটুকু সময় নাই। তাহলে এখন এই প্রশ্নের উত্তর আমরা দিব যে নিচের কোনটি করণিক ভুল নয়। সেটা তোমরা অলরেডি বুঝে গেছো যে করণিক ভুলের মধ্যে আমাদের কিন্তু 5টা ভুল আছে। কি কি? পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, লিখনের ভুল, তারপরে হচ্ছে কি বেদাখিলার ভুল, উল্টা দাখিলার ভুল, আর নীতিগত ভুলটা ঠিক একটু আলাদা। সো সঠিক উত্তর হচ্ছে কি ক। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর আমরা একটু ডিটেলস আলোচনা করেছি, সবগুলো প্রশ্নে এত ডিটেলস আলোচনা করব না। আমি রিকোয়েস্ট করব একটু লাইভটা একটু তোমরা সবার মধ্যে একটু ছড়িয়ে দাও, বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে। এবার পরবর্তী আলোচনায় আমরা চলে যাব। পরবর্তী আলোচনায় অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন যেটা, এই প্রশ্নটা এবার গত বছর যখন এসেছে তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা ছিল, প্রশ্নের প্যাটার্নের কারণে প্রশ্নে কিছুটা প্রবলেম ছিল এখানে, আসলে একটা তথ্যের কারণে। সো এই প্রশ্নটা এখন আমরা সলভ করব। দেখো, শুরুতে আমরা এই প্রশ্ন সলভ করতে গেলে আমরা যেটা করব, আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু লাইভটাকে ছড়িয়ে দাও, যাতে করে আমরা খুব সহজেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ক্লাসে উপস্থিত আছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি আগে প্রশ্নটা তোমাদের সামনে পড়তেছি, এরপরে আমরা আলোচনা করবো। দেখো, রাসনা কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকা ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার। ওকে, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার। যদি কোম্পানির নেট মুনাফা, একটু খেয়াল করবা, 1,59,000 টাকা হয়, তবে শেয়ার হোল্ডার গণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে। মানে শেয়ার প্রতি, মানে একটা শেয়ারে তাদের সর্বোচ্চ লভ্যাংশটা কত টাকা হতে পারে, অর্থাৎ শেয়ার প্রতি লভ্যাংশ কত। এখন প্রশ্নটা দেখে অনেকেই দেখা গেছে অনেক জটিল মনে করবে, কারণ প্রশ্নটা একটু বড় এবং প্রশ্নটা অনেকের কাছে হয়তো আননোন। তো এই প্রশ্নটা কিভাবে সহজে আমরা সমাধান করতে পারি সে আলোচনায় আমি যাচ্ছি। তো শুরুতে আমরা একটা জিনিস আলোচনা করব সবার সাথে, খেয়াল করবা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা শুরুতে আলোচনা করব কি, আমাদের একটা বিষয় দেখব আমরা। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মূলত হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের একটা প্রশ্ন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোম্পানির রিলেটেড প্রশ্ন। আর আমরা সবাই জানি কোম্পানির আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। সেক্ষেত্রে আমি জাস্ট সংক্ষেপে একটা ধারণা দিই। কোম্পানির আয় বিবরণী প্রস্তুত করি আমরা কিভাবে, সবাই একটু দেখি। কোম্পানির আয় বিবরণীতে আমরা কি করি, প্রথমে সকল আয় লিখি, হ্যাঁ, বহু ধাপে বিভিন্ন আয় লিখি, বিক্রয়, হ্যাঁ, এরপরে বিক্রয় থেকে আমরা কি করি, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা কি পাই, একটা মোট মুনাফা পাই। মোট মুনাফা থেকে আমরা পরিচালনা খরচ, এত দিকে যাব না, আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি। আয় থেকে ব্যয়, মানে টোটাল সকল আয় থেকে সকল ব্যয় বাদ দিলে আমরা কি পাই, আমরা একটা মুনাফা পাই। তো এক মালিকানা ব্যবসায়ে যে মুনাফাটাকে আমরা বলি কি মুনাফা, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যে মুনাফাটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে নিট মুনাফা। খেয়াল করবা, কিন্তু যেহেতু যৌথ মূলধনী কোম্পানি, এই যৌথ মূলধনী কোম্পানির মধ্যে যেহেতু কোম্পানির আয়ের উপর আমাদের একটা কর দিতে হয়, তার মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আমরা যে মুনাফাটা পাই সেটা কর দেওয়ার পূর্বের মুনাফা। সেজন্য এটাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কর পূর্ব মুনাফা অথবা কর
পূর্ববর্তী মুনাফা বা কর পূর্ববর্তী নিট মুনাফা। তাহলে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আমরা এটা পাই। এবার এখান থেকে আমরা কি করব, পরবর্তীতে আমরা জাস্ট আয়করটা বাদ দিয়ে দেব। খেয়াল করবা, আয়কর বা আয়কর সঞ্চিতিটা আমরা কি করব, বাদ দিয়ে দেব। আয়কর সঞ্চিতি যখন বাদ দিয়ে দেব, এটা নতুন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে দেওয়ার পর যেটা আসবে সেটাই মূলত হচ্ছে নিট মুনাফা। এখন একটা বিষয় একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে এভাবে সংক্ষেপে আমি দেখালাম। আয়ের মধ্যে আমাদের বিক্রয় আর ব্যয়ের মধ্যে অনেক ধরনের ব্যয় আছে, বিক্রয় আছে, আয়ের মধ্যে শিক্ষানবিশ স্যালারি বা অন্যান্য আয় যেগুলো আছে, হ্যাঁ, উপভাড়া, সেগুলো আয়ের মধ্যে যাবে, ব্যয়ের মধ্যে সব যাবে। তবে এখানে একটা বিষয় আছে, এই ব্যয়ের মধ্যে কিন্তু আমাদের যত ধরনের সুদ আছে সেগুলোও চলে যাবে। অর্থাৎ সকল সুদ খরচ যেগুলা সেগুলা ব্যয়ের মধ্যে চলে যাবে, যে সকল সুদ হচ্ছে আয় সেগুলো আয়ের মধ্যে চলে যাবে। তার মানে আয় ব্যয়ের মধ্যে কিন্তু অলরেডি আমাদের সুদের কাজগুলা হয়ে যায়, যার কারণে আমাদের যে মুনাফাটা আমরা পাবো সেটাকে সুদ ও কর পূর্ব মুনাফা বলবো না, শুধু কর পূর্ব মুনাফা বলবো। যদি এখানে সুদ বাদ না দেওয়া হয় তখন সেটা হবে সুদ ও কর পূর্ব মুনাফা। এখন খেয়াল করো, এই যে প্রশ্নে যেটা বলেছে আমরা এখানে কি পেয়েছি, কোম্পানির নিট মুনাফা পেয়েছি। একটু খেয়াল করবা, তোমাকে প্রশ্নে কিন্তু শুরুতে একটা সুদের আইডিয়া দিয়ে দিয়েছে যে 10% হারে এত টাকা ঋণপত্র বা ঋণের সাথে যদি পার্সেন্টেজ থাকে, আমরা সবাই জানি সেটা হচ্ছে সুদ। অর্থাৎ ঋণের সাথে পার্সেন্টেজ থাকা মানে হচ্ছে সেই ঋণের উপর আমাকে এত % সুদ দিতে হবে আমার কোম্পানিকে। এখন তোমরাই বলো, এই যে সুদটা আমরা দিতে হবে কত %? 10%। কত টাকার? 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকার 10% জাস্ট একটা শূন্য কেটে দাও, 10,000 টাকা। এই 10,000 টাকা কি অলরেডি আমাদের বাদ দেওয়া হয়ে গেছে না হয় নাই? একটু বলো তো, এই 10,000 টাকা কি অলরেডি আমাদের বাদ দেওয়া হয়ে গেছে না হয় নাই? একটু সবাই বলো তো, আমি একটু শুনতে চাচ্ছি। বলো তো, এই 10,000 টাকা কি আমাদের বাদ দেওয়া হয়ে গেছে না? আপনারা একটু মতামত জানান, আপনারা একটু কমেন্ট করে জানান, লাইভে উপস্থিতি একটু বাড়ান। ওকে, আপনাদের কাছে আর বেশি কিছু রিকোয়েস্ট করবো না, এতটুকু রিকোয়েস্ট, লাইভে উপস্থিতি একটু বাড়ান। ওকে, এখন আসো, তাহলে আমরা কি করছি, আমরা এই যে 1 লক্ষ টাকার উপর 10% সুদ সেটা অলরেডি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কিভাবে বুঝলাম? কারণ আমাকে প্রশ্নে বলেছে নিট মুনাফা, আর আমরা তো জানি আয় ব্যয়, যত সুদ আয় ব্যয় আছে সব কিছু বাদ দিয়ে এর পরবর্তীতে কর বাদ দেওয়ার পরে যেটা পাই সেটাই হচ্ছে নিট মুনাফা। সো এই কাজগুলো আমাদের আর করা লাগবে না, মানে সুদের কাজ করা লাগবে না, এছাড়া অন্য কোনো আয় ব্যয় এখানে দেওয়া নাই, সরাসরি নিট মুনাফা আমরা পেয়ে গেছি। সো এই ঝামেলাটা আমাদের আনতে হবে না। এবার আসো, এখন প্রশ্নে যেটা আছে, কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা। আচ্ছা, এখন একটা বিষয় আমি তোমাদের সাথে খেয়াল করি, আমরা জানি যে একটা যৌথমূলক কোম্পানি সাধারণত প্রধান 2 ধরনের শেয়ার হোল্ডার থাকে, একটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। আমরা সবাই জানি অগ্রাধিকার শেয়ার হোল্ডার কারা, যারা কোম্পানির শেয়ারের বিনিময়ে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে, যাদের কোম্পানি অবসায়ন বা বিলোপ সাধনের সময় সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে কি করবে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সম্পদ তারা আগে বুঝে নিবে। এরপর হচ্ছে যারা কি করবে, যাদের কোম্পানির যদি মুনাফা নাও হয় তাও তাদের, বা কমও হয় তাও তাদের লভ্যাংশটা কি থাকবে, স্থির থাকবে বা নির্দিষ্ট থাকবে। তার মানে এরা হচ্ছে এক প্রকার পাওনাদার বা ঋণ, যারা ঋণদাতাদের মতো। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, তারা কিন্তু কোম্পানির প্রকৃত মালিক হিসাবে বিবেচিত হয় না। কেন হয় না? কারণ তারা ওয়ান কাইন্ড অফ আমাদের পাওনাদারের মতো তাদের আচরণ। আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কিছু ক্ষেত্রে সুবিধা পায়, যেমন ওই যে মুনাফা বন্টনে এবং সম্পদ ভোগে বা লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ শেয়ারদের পূর্বেই কি পায়, অগ্রাধিকার পায়। কিন্তু তাদের কিছু অসুবিধা হচ্ছে, তারা কি করতে পারে না, কোম্পানিতে ভোট দিতে পারে না, কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এগুলো হচ্ছে ভোটাধিকার যোগ্যতা তাদের তেমন থাকে না, 2-1টা বিষয় ছাড়া। সো এই জিনিসটা থেকে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি, আমার কোম্পানির আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যে মুনাফাটা হয়েছে কত, 1,59,000 টাকা, এই মুনাফাটার উপর দাবি কাদের, মূলত শেয়ার হোল্ডারদের। আমরা সবাই জানি কোম্পানির নিট মুনাফার উপর দাবি হচ্ছে শেয়ার হোল্ডারদের, অর্থাৎ যারা কোম্পানির শেয়ারটা ক্রয় করে বা কিনে নেয় তাদেরকে বলা হয় কোম্পানির শেয়ার হোল্ডার, তারা এই মুনাফাটা ভোগ করার অধিকার রাখে। এখন খেয়াল করো, এই যে 1,59,000 টাকা কোম্পানির শেয়ার হোল্ডাররা পাবে, তাহলে কে আগে পাবে? অবশ্যই অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডাররা।
যেহেতু অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার ভিত্তিতে মুনাফা পায়, তার মানে এই মুনাফা থেকে আগে তাদেরকে দিতে হবে। বাকি যদি থাকে তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে, যদি মুনাফা না থাকে তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা মুনাফা পাবে না। সেজন্য আমরা কি করব, মুনাফা বন্টনের পূর্বে এই 1,59,000 টাকা থেকে, হ্যাঁ, মুনাফা সাধারণ শেয়ার হোল্ডারদের বন্টনের পূর্বে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যত টাকা লভ্যাংশ পাবে তত টাকা তাদেরকে আমরা দিয়ে দিব। এখন বলো, তোমরাই বলো, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কত টাকা লভ্যাংশ পাবে? আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে একটু লাইভে আপনারা উপস্থিতি বাড়ান। দেখো 1,59,000 টাকার উপর ভিত্তি করে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লভ্যাংশের পরিমাণটা এখানে অলরেডি স্পষ্ট করে দেওয়া আছে, 12% লভ্যাংশ পাবে। এই 12% লভ্যাংশ কত টাকার উপর? 2 লক্ষ টাকার উপর। তাহলে 2 লক্ষ টাকার উপর 12%, এখন আমরা কিভাবে বের করব? আমরা সবাই জানি যে 2 লক্ষ টাকার উপর 12% কিভাবে বের করতে হবে? 2 লক্ষ গুণ 12%। ওকে, তুমি জাস্ট দুইটা শূন্য কমাও, তাহলে এখানে 2012 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24,000 টাকা। এই 24,000 টাকা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবে। তাহলে আমাদের নিট মুনাফা ছিল, খেয়াল করবা সবাই, 1,59,000 টাকা। এখান থেকে আমরা কি করব, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা দিয়ে দিব 24,000। বাদ দেওয়ার পর যেই টাকা থাকবে, বাকি থাকবে কত টাকা? যত টাকাই থাকুক সেই টাকাটা পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। এখন তোমরাই বলো, সাধারণ শেয়ার হোল্ডাররা এখানে কত টাকা পাবে? কত টাকা পাবে? 1,59,000 থেকে 24 বাদ দিলে হচ্ছে 1 লক্ষ, কত থাকবে? 35। ওকে, এই 35,000 টাকা সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। এখন সাধারণ শেয়ার হোল্ডাররা একটু খেয়াল করো তো, কত শেয়ারের বিনিময়ে টাকা পাবে? আমরা সবাই জানি সাধারণ শেয়ারের সংখ্যা হচ্ছে এই যে 50,000 শেয়ার। তারা 50,000 শেয়ার রয়েছে তাদের, এই 50,000 শেয়ারের বিপরীতে তারা এই টাকাটা পাবে। তার মানে তারা 50,000 শেয়ারের জন্য যদি কত পায়, 1,35,000 টাকা পায়, তাহলে একটা শেয়ারের জন্য কত পাবে? এটাই হচ্ছে তাদের শেয়ার প্রতি আয়টা বা শেয়ার প্রতি লভ্যাংশটা। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে মেবি এটা একটা ভগ্নাংশ আকারে চলে যাবে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এখানে 2.7। 2.7 এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন একটু ঝামেলা আছে, আমি সেটা বলতেছি একটু পরে। এতটুকু তোমরা বুঝেছো কিনা একটু সবাই জানাও তো। 2.7। এখন দেখো আমাদের অপশনে কিন্তু 2.7 নাই, এক জায়গায়ও নাই। তাহলে 2.7 কাছাকাছি কি আছে? 2.7 কাছাকাছি আছে 2.5। সেটা আমরা অ্যান্সার ধরতে পারি। আরেকটা থিঙ্কিং এখানে আমরা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু 2.5 অ্যান্সারে আসে না, হ্যাঁ, কেউ চাইলে এটাকে অ্যান্সার নাও দিতে পারো। আবার অনেকে এটা মনে করে যে এই যে নিট মুনাফা বলেছে, এটা সুদ বাদ দেওয়ার পূর্বে, সরি, এই যে আমি বলছি 10,000 টাকা সুদ, এই সুদটা বাদ দেওয়ার পূর্বে, যদিও এখানে স্পেসিফিক বলা আছে নিট মুনাফা, বাট অনেকে এটা ধরে নেয় যেহেতু সঠিক উত্তরটা নাই, এটা হচ্ছে সুদ বাদ দেওয়ার পূর্বে। তার মানে এখানে আমাদের এই যে নিট মুনাফাটা, এই নিট মুনাফাটা কি ছিল? সুদ পূর্ববর্তী। অর্থাৎ এখানে থেকে আমরা কি করব, ওই সুদটাকে বাদ দেওয়া হয় নাই, সেই হিসাব ধরে তারা কি করে, তারা এই যে 1,35,000 টাকা না এনে যেটা করে, এই 1,59,000 থেকে 24,000 বাদ দেয়, আবার সুদের টাকা 10,000 টাকাও বাদ দিয়ে যখন তুমি কি করবা, এখানে এই সুদের 10,000 টাকা বাদ দিয়ে দিবা, খেয়াল করবা, তখন 2.5ই আসবে অ্যান্সার। এটা হচ্ছে মেইন কথা। অর্থাৎ তুমি চাইলে এখানে এই দুইটা জিনিস ফলো করতে পারো। তবে আমার মতে প্রশ্নটা হয়তো বা একটু মিস্টেক ছিল। এখানে সুদ পূর্ববর্তী নিট মুনাফা বললে আমরা কি করতে পারতাম, সুদটা বাদ দিতে পারতাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, আর আলোচনা করার দরকার নাই। দেখো, অবিরাম মজুত পদ্ধতিতে ব্যবহৃত এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাব থাকবে না? এটা তো মনে হয় এর আগে অনেকবার আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা বিস্তারিত করার দরকার নাই। জাস্ট আমি সবার কাছ থেকে জানতে চাই, এটা এর আগের ক্লাসে আলোচনা করেছি, একটা প্রশ্ন এসেছে সেম, একটু অন্য প্যাটার্নে এসেছে। ওকে, বলো
বলছে অবিরাম মজুদ পদ্ধতি। এখন অবিরাম মজুদ পদ্ধতি কি আমরা জানি, আমরা মজুদ পণ্য হিসাব রক্ষণের দুইটা পদ্ধতি আছে। পদ্ধতি একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, কালান্তিক, আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, নিত্য বা অবিরত বা অবিরাম। একটাকে আমরা বলি পিরিয়ডিক, আরেকটাকে বলি পারপেচুয়াল। এখানে আমরা বলেছি কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা পণ্য ক্রয় করলে সেটাকে ক্রয় হিসাব লিখি, ক্রয় পরিবহন করলে সেটাকে আমরা কি লিখি, পরিবহন। তারপরে ক্রয়ের সাথে যদি ফেরত থাকে তখন সেটাকে আমরা কি লিখি, ক্রয় ফেরত। এরপরে ক্রয়ের সাথে বার্তা থাকলে সেটাকে আমরা ক্রয় বার্তা লিখি। ওকে, কিন্তু এই নিত্য মজুদ পদ্ধতিতে আমাদের এই ক্রয় সংক্রান্ত সকল খরচের জন্য জাস্ট সেগুলার পরিবর্তে কি লেখা হয়, মজুদ পণ্য হিসাব লেখা হয়। এটা একটা পয়েন্ট। তাহলে বিক্রয়কারী প্রতিষ্ঠানের খতিয়ানে কোন হিসাবটা থাকে না, কোন পদ্ধতিতে, অবিরাম মজুদ পদ্ধতিতে। তাহলে আমরা একটু দেখব বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। দেখো তো, ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, এটা কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা কি করি, যখন ক্রয় করি ক্রয় লিখি, যখন বিক্রয় ক্রয় পরিবহন ক্রয়কৃত পণ্য পরিবহনে পাঠাই তখন আমরা কি করি, ক্রয় পরিবহন লিখি, বা পরিবহনে আনি তখন আমরা ক্রয় পরিবহন লিখি। যখন ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দিয়ে দিই আমাদের কাকে, আমাদের বিক্রেতাকে বা পাওনাদারকে, তখন আমরা ক্রয় ফেরত লিখি। আবার ক্রয়ের সাথে যদি আমাদের নগদ বার্তা রিলেশন থাকে তখন আমরা ক্রয় বার্তা লিখি। কিন্তু অবিরাম মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতিতে বলা হচ্ছে ক্রয় সংক্রান্ত যত যা আছে, মানে ক্রয়ের 14 গোষ্ঠীর জন্য আমরা শুধু কি লিখব, মজুদ পণ্য লিখব। তাহলে এটার খতিয়ানে কি তোমার কি কি থাকবে না, ক্রয় ফেরত থাকবে বলো তো? এই যে ক্রয় ফেরত থাকবে না, কারণ এখানে আমাদের ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা সবগুলোর পরিবর্তে কি লেখা হচ্ছে, মজুদ পণ্য লেখা হচ্ছে। তাহলে এখানে কি থাকবে না, ক্রয় ফেরত থাকবে না। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্নে। ওয়ালাইকুম আসসালাম নাফিসা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন যেটা এসেছে এখানে মেবি প্রশ্ন একটু ভুল ছিল। ওকে, সমস্যা নাই, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিব পরে। দেখো আমার এখানে টাকাটা আরেকটু বেশি হবে। ওকে, বাকি সব ঠিক আছে। পদ্মা লিমিটেডের ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল 1790 টাকা। কত টাকা? 1790 টাকা। খেয়াল করবা একটু। আর ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যাচ্ছে যে এখনো 1040 টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি এবং 820 টাকার আমানত ক্রেডিট করা হয়নি। এমত অবস্থায় ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত হবে? এই প্রশ্নটা এসেছে। খুবই জটিল একটা প্রশ্ন ছিল অনেকের জন্য, কারণ এই প্রশ্নটার উত্তর অনেকেই দিতে পারে নাই তখন। কারণ এই প্রশ্নের অ্যান্সারে দেখা গেছে একটু ঝামেলা ছিল। ওকে, অনেকে ঝামেলা বলতে অনেকে সলভ যে দিয়েছে সেই সলভে একটু প্রবলেম ছিল আমার কাছে পার্সোনালি মনে হয়। তো আমি একটু অন্যভাবে তোমাদেরকে এটা একটু দেখাবো। সেটা দেখানোর আগে আমি একটা কথা বলি যে ব্যাংক সমন্বয় বিবরণীতে বেসিক যে যার ক্লিয়ার আছে সে এটা খুব ইজিলি পারবে, কিন্তু যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এই অঙ্কটাতে একটু প্রবলেম হবে তোমাদের। ওকে, তো এটা হচ্ছে বিষয়। আমরা সবার আগে একটা বিষয় জেনে নিই যে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দুই ধরনের বই নিয়ে আমরা চিন্তা করি। একটা হচ্ছে আমাদের আমানতকারীর বই। কার বই বলো? আমানতকারীর বই। ভাইয়া কার বই? আমানতকারীর বই, যেটাকে আমরা বলি হচ্ছে নগদান বই। নগদান বই, একটু খেয়াল করবা। আরেকটা হচ্ছে আমাদের ব্যাংকের বই, যেটাকে আমরা বলি হচ্ছে পাস বই অথবা ব্যাংক বিবরণী বা পাস বই, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি। ওকে, বা ব্যাংক বিবরণী। এই নগদান বই বলতে আমরা যে ইন্টারে আমরা যে ফার্স্ট পেপারে যে আমরা নগদান বই করে আসছি সেটা। এই নগদান বইতে আমরা কি করি, আমরা যদি কোনো কারণে কোনো ধরনের নগদ টাকা বা চেক পাই, চেক সংক্রান্ত লেনদেন পাই, তো আমরা নগদান বইতে কি করি, ব্যাংক জমা হিসাবে ডেবিট করি। আবার যদি আমরা কাউকে চেক প্রদান করি তখন আমরা ব্যাংক জমা তিরিক্তর মতো করে সেটাকে ক্রেডিট করে দিই। ঠিক আমি যে নগদান বইতে ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য যে একটা হিসাব রেখেছি, ঠিক আমার ওই ব্যবসার যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টিংয়ের বিপরীতে ব্যবসায় ব্যাংক আলাদা একটা বই সংরক্ষণ করে যেটাকে বলা হয় পাস বই। ঠিক
আমরা যে এরকম জমা দিলে আমরা বা কারো কাছ থেকে যদি চেক আদায় করি সেটাকে আমরা ব্যাংক হিসাবে কি করি, আমরা যদি কারো কাছ থেকে চেক পাই তখন ব্যাংক হিসাবে আমরা কি করি, ডেবিট করি। ঠিক আমাদের এই টাকাটা আমাদের কাছে ডেবিট মানে হচ্ছে আমাদের কাছে জমা আছে। আমাদের কাছে জমা বলতে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যেহেতু চেকের টাকা, চেকের টাকা তো ব্যাংক ছাড়া অন্য কোথাও জমা হবে না, তাহলে চেকের টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এখন খেয়াল করো, আমার যে চেকের টাকাটা ব্যাংকে জমা হয় সেটা আমার জন্য সম্পদ, কিন্তু ব্যাংকের জন্য সেটা কিন্তু সম্পদ না, সেটা দায়। সেজন্য আমার জমাটাকে আমি যখন ডেবিট করব, ব্যাংক সেটাকে ডেবিট না করে দায় হিসাবে কি করবে, ক্রেডিট করবে। তার মানে নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমা, ঠিক পাস বইয়ের ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমা। এখানে হচ্ছে মূলত ইন্টারেস্টিং বিষয়টা। তাহলে পাস বই বা ব্যাংক বিবরণী ক্রেডিট হচ্ছে ব্যাংক জমা, আর নগদান বই ডেবিট হচ্ছে ব্যাংক জমা। আর বাকি যে ক্রেডিট, তাহলে নগদান বই ক্রেডিটটা হবে ঠিক ব্যাংক জমার বিপরীত, ব্যাংক জমাতিরিক্ত। পাস বইয়ের ডেবিটটা হবে ব্যাংক জমার বিপরীত, ব্যাংক জমাতিরিক্ত। সো এখানে আমরা দুইটা ব্যালেন্স পাবো ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে। কারণ এই যে নগদান বই আর পাস বইয়ের মধ্যে যদি মাস শেষে বা নির্দিষ্ট সময় শেষে দুই বইয়ের যে সমান না হয়, সেটা কি কারণে হয় নাই, সেই কারণগুলো উদ্ঘাটন করে সেটাকে সমন্বয় করার জন্য আমরা যে বিবরণী করি সেটাই মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাকে জানতেছে যে আমার ব্যাংক স্টেটমেন্ট মানে পাস বই বা ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত হবে। আর প্রশ্নে আমাকে কি দেওয়া আছে, আমাকে ব্যাংক বইয়ের একটা ব্যালেন্স দেওয়া ছিল। এখন আমরা স্বাভাবিকভাবে একটা চিন্তা করব, খেয়াল করবা, যদি কখনো ব্যাংক বইয়ের ব্যালেন্স দেওয়া থাকে ভালো কথা, আমাকে যে বইয়ের ব্যালেন্স দেওয়া আছে যদি আমাকে সমন্বয় করতে বলে, অর্থাৎ এটাকে আমরা সনাতন অয়েতে চিন্তা করবো। আর সনাতন অয়েতে চিন্তা করতে গেলে আমি একটা জিনিস চিন্তা করব, আমার প্রথমে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কোথায় আছে, আমার কি ব্যাংক জমাতে আছে না ব্যাংক জমাতে দিকটিতে আছে, যেখানেই থাকুক আমি সেভাবেই লিখবো। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল, ওকে আমি একটু দেখাচ্ছি, প্রথম যে প্রশ্ন ছিল আমাদের, খেয়াল করবা আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পাস বই। ওকে, পাস বই, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। পাস বইয়ে বলছে ডেবিট, ডেবিট মানে হচ্ছে কি ব্যাংক জমাতিরিক্ত। খেয়াল করো, তাহলে আমি পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত পেয়েছি, পাস বই অনুযায়ী, খেয়াল করবা অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তারা কিন্তু জমাতিরিক্ত বলে নাই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত না বলে আমি ডেবিট বলতে পারতাম। আমরা সবাই একটু আগে জেনেছি যে পাস বইয়ের ডেবিট মানে ব্যাংক জমাতিরিক্ত, নগদান বইয়ের ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত। আবার পাস বইয়ের ক্রেডিট মানে ব্যাংক জমা, নগদান বইয়ের ডেবিট মানে ব্যাংক জমা। তাহলে এখন আসো, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত কত ছিল, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ডেবিট ব্যালেন্স ছিল 1790 টাকা। ওকে ফাইন, এখন আমি এখানে 1790 টাকা লিখবো। এটা যেহেতু ডেবিট, ডেবিট মানে হচ্ছে, খেয়াল করবে একটু, একটা বিষয় এখানে আমি দেখাই, ডেবিট মানে এখানে আমরা মাইনাস ফিগারে লিখবো। কেন মাইনাস ফিগারে লিখবো, কারণ আমার এখানে কিন্তু জমা না, জমা কোথায়, ডেবিটে আর ক্রেডিটে। অর্থাৎ নগদান বই ডেবিটে হচ্ছে আমার জমা, পাস বইয়ের ক্রেডিটে হচ্ছে আমার জমা। তার মানে নগদান বইয়ের ক্রেডিটে হচ্ছে কিন্তু আমার জমা না, মানে জমার অতিরিক্ত উত্তোলন, বা পাস বইয়ের ডেবিটে আমার জমাতিরিক্ত উত্তোলন। যার কারণে আমি কি করব, এটাকে মাইনাস ফিগারে লিখবো, ব্যাংক জমাতিরিক্ত। এখন যেহেতু আমার পাস বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, ভাই কাকে দেওয়া আছে, পাস বইকে দেওয়া আছে, তাহলে কাকে নিয়ে আমি থিঙ্কিং করব, নগদান বইকে নিয়ে, যে নগদান বইয়ে আমার কি অবস্থা। এখন চিন্তা করো, মাথায় রাখবা, পাস বইয়ে যদি ব্যালেন্স দেওয়া থাকে, পাস বইয়ে যে ব্যালেন্স দেওয়া থাকলে আমি চিন্তা করব কাকে নিয়ে, নগদান বইকে নিয়ে। এটাকে নিয়ে আর চিন্তা করার দরকার নাই, যেহেতু পাস বইয়ের ব্যালেন্সটা আছে। এখন খেয়াল করবা, এই পাস বইয়ের অনুযায়ী দেওয়া আছে, তাহলে আমরা নগদান বইয়ে একটু চিন্তা করব। তো নগদান বইয়ে যদি এবার আমার বাড়ে, তাহলে আমি পাস বইতে এটার সাথে কি করব, বাড়াবো, যেহেতু আমি সংশোধন করতেছি। আবার নগদান বইতে যদি কমে, তাহলে আমি এখানেও কমাবো। যদি পাস বইয়ের ব্যালেন্স দেওয়া থাকে তখন আমরা নগদান বই নিয়ে থিঙ্কিং করব। ঠিক উল্টাটাও ঘটতে পারে, নগদান বইয়ের ব্যালেন্স থাকলে আমরা কাকে নিয়ে চিন্তা করব, পাস বইকে নিয়ে চিন্তা করব। এটা একটু বুঝতে হবে, এটা এতটুকু আলোচনা বুঝলে আমরা পরবর্তী স্টেপে আগাবো। একটু বলো তো বুঝছো কিনা।
ওকে, এবার আমরা আলোচনায় চলে যাব। দেখো এবার আমাদের পরবর্তী যে স্টেপটা আছে, দেখো এখনো 1040 টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এটা দ্বারা আমরা কি বুঝছি, আমরা আগে সেটা মানে 1040 টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। 1040 টাকার একটা চেক জমা দিয়েছ কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এটা দ্বারা কি বুঝছো? তাহলে এত টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয় না মানে হচ্ছে আমি আমার পাওনাদারকে একটা চেক ইস্যু করে দিয়েছি, মানে প্রদান করে দিয়েছি। তাহলে আমি যদি আমার পাওনাদারকে একটা চেক দিয়ে দিই, সেটা আমি নগদান বইতে কোথায় লিখব? অবশ্যই ক্রেডিট মানে মাইনাস করব, ব্যাংক সেটাকে কি করবে? ডেবিট করবে, মানে মাইনাস করবে। এখন বলো তো, এখনো 1040 টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয় নাই মানে হচ্ছে আমার কাছে সাপোজ তুমি টাকা পাইতা 1040 টাকা, কিন্তু আমি তোমাকে চেক দিয়ে দিছি, কিন্তু তুমি যাও নাই ওই চেক নিয়ে আমার ব্যাংক থেকে টাকাও তোলো নাই। এটার ফলে কি হয়েছে, আমার নগদান বইতে আমাদের কি দেখাচ্ছি, আমি কমিয়ে ফেলেছি, কিন্তু তুমি পাস বইতে মানে ব্যাংকে যাও নাই বিধায় পাস বইতে কমাও নাই। দ্যাট মিনস এই লেনদেনের প্রভাবে আমাদের কি হচ্ছে, আমার নগদান বইতে কম দেখাচ্ছে। আমার নগদান বইতে যেহেতু কম দেখাচ্ছে, আমি আগে বলেছি যদি নগদান বইতে কম দেখায় তাহলে আমরা এখানে কি করব? কমাবো। তার মানে এই যে ইস্যুকৃত চেক যেটা উপস্থাপন করা হয় নাই, হ্যাঁ ইস্যুকৃত চেক যেটা উপস্থাপন করা হয় নাই সেটা আমি এখানে ঠিক করব, মাইনাসই করব। কত টাকা? 1040 টাকা। একটু খেয়াল করবা, 1040। এবার আমার পরবর্তী এটা মাইনাস হবে, ওকে এটা মাইনাস করলাম। এবার আসো লাস্ট স্টেপ যেটা, সেটা আমি একটু আলোচনা করে দিই। আমি সংক্ষেপে আবার একবার আলোচনা করে দিব। 820 টাকার আমানত ক্রেডিট করা হয়নি। 820 টাকার আমানত ক্রেডিট করা হয় নাই মানে হচ্ছে আমার ব্যাংকে জমা হয়েছে 820 টাকা। তাহলে ব্যাংকে যদি আমার জমা হয় 820 টাকা, তার মানে আমার নগদান বইতে আমি কি করেছি? ডেবিট করেছি, ক্রেডিট করা হয় নাই। তাহলে এই আমানত ক্রেডিট করবে কে? ব্যাংক। কারণ আমার নগদান বইতে যত টাকার চেক জমা হবে সেই চেকের টাকাটা সমপরিমাণ কোথায় জমা হবে? ব্যাংকে জমা হবে। আমি যেটাকে ডেবিট করেছি ব্যাংক সেটাকে ক্রেডিট করবে, তার মানে ব্যাংক ক্রেডিট করে দেয়। তার মানে এক্ষেত্রে নগদান বইতে টাকাটা বাড়ানো আছে। আর আমরা থিঙ্কিং করব কাকে? আমি আগেও বলছি নগদান বইকে নিয়ে। যেহেতু নগদান বইতে বেশি আছে সেহেতু এটাকে আমরা কি করে দিব? এখন যোগ করে দিব। তাহলে যোগ করব কত টাকা? কত টাকার চেক? 820 টাকার চেক। তাহলে 820 টাকার চেক আমরা এখন 820 টাকার চেক এখন আমরা প্লাসে লিখব। এখন দেখো তো, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে মাইনাস দুইটা যোগ করে দিব, প্লাস একটা মাইনাস করে দিব, তাহলে আমার ব্যালেন্স আসবে কত? আমি এখানে একটু করে দেখাচ্ছি, 2010। এখন বলো 2010 কিসের ব্যালেন্স আসবে? অবশ্যই মাইনাস ব্যালেন্স আসবে। তার মানে আমার যেহেতু মাইনাস ব্যালেন্স আসছে 2010, আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে? একটু দেখো তো, আমরা যদি সঠিক উত্তরে যাই, এই যে 2010 টাকা ডেবিট। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। যদিও প্রশ্নটা একটু জটিল ছিল, আর এটা আসলে একটা দুইটা ক্লাসে এগুলা বোঝানো যায় না, কারণ হচ্ছে এগুলা একটু টাফ। তোমাকে যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে বুঝতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, হ্যাঁ যেটা করতে হবে অবশ্যই বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী আলোচনা আমরা চলে যাব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে 5 নাম্বার আলোচনা। যেহেতু আমাদের লাইভে উপস্থিতি কম, আমরা খুব দ্রুত শেষ করব ইনশাল্লাহ। 5 নাম্বারটা হচ্ছে 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়াম 36,000 টাকা বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। 30 এপ্রিল 2023 তারিখে এই লেনদেন সমন্বয় দাখিলা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা যদি করতে যাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই যেটা দেখব সেটা হচ্ছে সমন্বয় দাখিলার বেসিক একটা বিষয়। যে সমন্বয় দাখিলাতে আমরা কি করি? আমরা সাধারণত শুরুতে যে কাজটা করি, পরবর্তীতে নির্দিষ্ট সময় শেষে সেটার সাথে আগেরটার সাথে পরেরটা কি করি? অ্যাডজাস্ট বা সমন্বয় করে দিই। এখন দেখো তো, 3 বছরের জন্য যখন বীমা প্রিমিয়াম দেওয়া হয়, তাহলে এই বীমা প্রিমিয়ামটা কি প্রিমিয়াম? তোমরাই বলো, এই বীমা প্রিমিয়ামটাকে আমরা কি বলবো? অগ্রিম বীমা। একটু খেয়াল করো, অগ্রিম বীমা।
আমরা সবাই জানি 3 বছরের জন্য দেওয়া হয়েছে মানে হচ্ছে অগ্রিম, যেহেতু অ্যাকাউন্টিং ইয়ার মূলত 1 বছরের। ওকে, এখন এই অগ্রিম বিমাকে আমরা অগ্রিম বিমা হিসাবে ডেবিট করতে পারি, আবার অনেকে অগ্রিম বিমা না লিখে সরাসরি বিমা হিসাবে ডেবিট করে থাকে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এখন যে নিয়মই হোক না, যেটাকেই ডেবিট করা হোক, যখন নির্দিষ্ট সময় শেষে বিমাটা কি হয়ে যাবে, বিমাটার মেয়াদ আস্তে আস্তে কমে যাবে, তখন আগে যেটা করেছি পরে সেটাকে ঠিক উল্টে দিব। দেখো, আমি এই 3 বছরের জন্য বিমা প্রিমিয়ামে 36,000 টাকা অগ্রিম বিমাকে ডেবিট না করে আমি বিমাকে ডেবিট করেছি, ওকে ভালো কথা। কিন্তু যখন আমি সমন্বয় করব, তাহলে আমি খরচ সম্পদ না দেখিয়ে খরচ দেখিয়েছি, ভালো কথা। এখন আমি কি করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে খরচ দেখিয়েছি, এই খরচটাকে আমরা যখন সমন্বয় করব তখন বিপরীত করে দিব, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা এখন কিভাবে বিপরীত করব সেই বিষয়ে আসি। দেখো, 3 বছরের জন্য বিমা প্রিমিয়াম দিয়েছো তুমি 36,000 টাকা, তাহলে 3 বছরের জন্য তুমি যদি 36,000 টাকা দাও, 3 বছরের জন্য 36,000 টাকা, তাহলে এখন এখানে মূলত হচ্ছে 1 এপ্রিল 2023 আর 30 এপ্রিল, মানে হচ্ছে 1 মাসের বিমা খরচ হয়েছে। এখন 1 মাসেরটা তোমাকে সমন্বয় করতে হবে। এখন 1 মাসেরটা যদি সমন্বয় করতে চাও, তাহলে তুমি কি করবে, প্রথমে তোমার কি ধারণা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ, কারণ আপনাদের তো অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, যার কারণে আপনারা ক্লাসগুলা করতে পারেন না। ওকে, তাহলে প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি 3 বছরের টাকা 1 বছরে নিয়ে আসো। 3 বছরে যদি 36,000 টাকা হয়, 1 বছরে কত? 1 বছরে বিমা খরচ হওয়ার কথা 12,000। এখন তুমি কি 1 বছরের খরচ হিসাব করতে সমন্বয় করতে যাচ্ছ, না 1 মাসের খরচ সমন্বয় করতে যাচ্ছ? দেখো, তোমাকে বলেই দিচ্ছে যে 30 এপ্রিল 2023 তারিখে সমন্বয় দাখিলা, তার মানে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল হয় মূলত 1 মাস, এপ্রিল মাস 1 তারিখ থেকে 30 তারিখ, একই সাল তো, তার মানে 1 মাসের সমন্বয়। তো এই 12,000 টাকা কত মাসের? আমরা সবাই জানি 1 বছরের, মানে 12 মাসের। যেহেতু 3 বছরের 36,000 টাকা, তাহলে প্রথমে 3 বছর 36,000কে আমরা 3 দিয়ে ভাগ করে 1 বছরে বের করলাম কত? 12,000। 12,000 1 বছরের মানে 12 মাসের। যেহেতু 12 মাস সমান 1 বছর, তার মানে 1 মাসের বিমা খরচ কত হবে? 12,000কে 12 দিয়ে ভাগ করলে 1,000 টাকা। এই 1,000 টাকা তোমার কি হয়ে যাবে? মেয়াদ অতিক্রম হয়ে যাবে। তাহলে যেহেতু শুরুতে তুমি কি করেছ, বিমা খরচকে ডেবিট করেছ, হ্যাঁ, এখন বিমা খরচ সমন্বয়ের ক্ষেত্রে বিমা খরচ কি হয়ে যাবে? অবভিয়াসলি কমে, বিমা খরচটা কমে গিয়ে, হ্যাঁ, আমরা কি করব? সম্পদের জাবেদা দিব। কেন সম্পদের জাবেদা দিব? আমি আগেও বলেছি এটা, যে যদি কোনো কারণে রেওয়া মিলে, হ্যাঁ, কোনো কারণে যদি কি হয়, কোনো কারণে যদি রেওয়া মিলে আমাদের খরচ থাকে, তখন আমরা সম্পদের জাবেদা দিব। আর যদি খরচ না থেকে কি থাকে, সম্পদ থাকে, তখন আমরা খরচের জাবেদা দিব। যেহেতু এখানে আমাদের খেয়াল করবা, যেহেতু এখানে আমাদের শুরুতে বিমা খরচ আছে, আর বিমা খরচটা কত? 1,000 টাকা আমরা অলরেডি পেয়ে গেছি। 1 মাসের খরচ 1,000, 1 মাসের খরচ, খেয়াল করবে, 1 মাসের খরচ 1,000। এই 1 মাসের খরচ 1,000 টাকা। এখন আমাদের কি হয়ে যাবে? 1,000 টাকা যদি খরচ হয়, টোটাল অগ্রিম বিমা ছিল 36,000 টাকা, খেয়াল করবা। তার মানে আমার সম্পদ হিসেবে থাকছে কত? যেহেতু আমার খরচটা আমি দেখাবো না, আমি জাবেদা যেহেতু দেওয়া মিলে খরচ আছে, আমি আগেই বলেছি এই জাতীয় সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া মিলে যেটা থাকবে সেটার বিপরীতটা চিন্তা করে তুমি দাখিলা দিবা। তাহলে এখানে 36,000 টাকা খরচ বলছে, কিন্তু আমি দেখলাম অ্যাকচুয়ালি 1 মাসে আমার বিমা খরচ হয়েছে কত? 1,000। আর বাকি 35,000 টাকা কিন্তু আমরা অগ্রিম বিমা হিসাবে থেকে যাবে। তার মানে এখন আমার যদি অগ্রিম বিমা থেকে যায়, তখন আমার জাবেদা কি হবে বলো তো? আমার যেহেতু সম্পদ থেকে যাবে, তাহলে আমার অগ্রিম বিমা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আর এই যে এরা মিলে যেটা বিমা খরচ ক্রেডিট হয়ে যাবে। এখন বলো, বিমা খরচ ক্রেডিট হবে, অগ্রিম বিমা ডেবিট হবে কত? তোমরাই বলো, অগ্রিম বিমা কত থাকবে? তোমরা বলো। অগ্রিম বিমা এখানে টোটাল শুরুতে ছিল কত? 36,000। ওকে, তাহলে 36,000 থাকলে এখন আমাদের
1000 টাকা খরচে চলে যাচ্ছে, তার মানে অগ্রিম বিমা থাকতেছে কত? অগ্রিম বিমা থাকতেছে বাকি 35,000, আর বিমা খরচ 35,000 টাকা ক্রেডিট। এখন বিমা খরচ ক্রেডিট 35,000 টাকা কেন করলাম? কারণ আমি শুরুতে বিমা খরচ লিখছি 36, আসলে বিমা খরচ তো 36 না, বিমা অগ্রিম বিমা ছিল মূলত 36, যার কারণে 35,000 টাকা এখন আমি কমিয়ে দিলে আমার বিমা খরচ হয়ে যাবে কত? 1000। অ্যাকচুয়াল হিসাবটা চলে আসবে। এটাই হচ্ছে সামান্য জাবেদার মেইন কথা। তোমরা বুঝেছো কিনা এটা একটু আমাকে জানাও তো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনাতে। দেখো 4 বছর পূর্বে রূপম তেজাস 1 লাখ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করেন, যার আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা অনুমান করা হয়। সেই থেকে এটিকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করা হয়। আর যদি এটিকে 30,000 টাকায় বিক্রি করা হয়, তাহলে এই বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে? সহজ একটা প্রশ্ন। অবচয় থেকে সবসময় এই জাতীয় প্রশ্নটাই বেশি আসে, যা লাস্ট 4-5 বছর খালি ঘুরে ফিরে এই প্রশ্নটাই এসেছে বিভিন্নভাবে। সেম প্রশ্ন হয়তো প্রশ্নের মধ্যে যেটা করেছে তারা আমাদের ফিগারটাকে, অ্যামাউন্টটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। দেখো আমরা যদি শুরুতে একটু চিন্তা করি, একটা সম্পদ কত টাকা দিয়ে ক্রয় করেছে? 1 লক্ষ টাকা দিয়ে একটা যন্ত্র ক্রয় করেছে। ওকে, তাহলে একটা যন্ত্রের ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা। খেয়াল করবা, এই যন্ত্রটা আয়ুষ্কাল মানে কত বছর আমি ব্যবহার করব? 5 বছর। আর আয়ুষ্কাল শেষে কত টাকা ভগ্নাবশেষ মূল্য থাকবে? 5,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্যটা মানে হচ্ছে এই যে যন্ত্রটা তুমি 5 বছর ব্যবহার করবা, ব্যবহার করার পরে এটা ধরে নিবা যে এটা নষ্ট হয়ে গেছে বা ব্যবহার অযোগ্য হয়ে গেছে, তখন এটাকে তুমি বিক্রি করে 5,000 টাকা পাবা। আচ্ছা, এখন তোমরাই বলো, এই যে 5 বছর ব্যবহার করার পর 1 লাখ টাকার সম্পদটা তোমার শেষ হয়ে যাবে, সেটা কি 1 লাখ টাকাই তোমার খরচ হয়ে যাবে? না, কারণ এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাবদ তুমি 5,000 টাকা পাবা, যার কারণে আমরা এটাকে কত টাকা অবচয় হয়ে যাবে? টোটাল 95,000 টাকা। এখন 95,000 টাকাকে কি বলে অনেকে? অবচয়যোগ্য মূল্য। কারণ এই টাকার উপর অবচয় ধরতে হবে, পুরো 1 লাখ টাকার উপর অবচয় ধরা যাবে না। কেন যাবে না? কারণ 1 লাখ টাকা কিন্তু তোমার 5 বছর শেষে খরচ হচ্ছে না, ওই যে 5 বছর শেষে এটাকে বিক্রি করে তুমি ধরে নিচ্ছ যে 5,000 টাকা ফেরত পাবা, যার কারণে 1 লাখ থেকে তোমাকে 5,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। এই 95,000 টাকা তোমার অবচয়যোগ্য মূল্য, মানে এটা টোটাল 5 বছরে আস্তে আস্তে ক্ষয় হবে। এখন দেখো এই 95,000 টাকা কত বছরে ক্ষয় হচ্ছে? 5 বছর। তার মানে 1 বছরে তোমার কত ক্ষয় হচ্ছে? ঐকিক নিয়মে চলে যাও, জাস্ট আসবে হচ্ছে 19,000 টাকা। 5-19 কাটাকাটি দিলে হবে 95। ওকে, 19 আর 3টা শূন্য এই পাশে বসিয়ে দিই। এই যে 1 বছরের খরচ তুমি বের করেছো, এটাকে বলা হয় বার্ষিক অবচয়। আর এটাকে মানুষের সূত্র দিয়ে লিখে কিভাবে? সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। এখন তুমি সূত্র শিখলেও শিখতে পারো, না শিখলেও এই থিমে তুমি করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে 1 বছরে তুমি 19,000 টাকা তোমার অবচয় হচ্ছে বা খরচ হচ্ছে। এখন আসো, তোমাকে এই মেশিনটা কয় বছর আগে তুমি ক্রয় করেছ? 4 বছর। তার মানে প্রথম বছর তোমার খরচ হচ্ছে কত? এই মেশিনটার পিছে 19,000। দ্বিতীয় বছর খরচ হচ্ছে কত? 19,000। মানে প্রতি বছরে 19,000 করে হবে। এখন কেন প্রতি বছরে 19,000 হবে? তৃতীয় বছর 19,000, চতুর্থ বছর 19,000, মানে প্রতি বছরই তোমার 19,000 টাকা করে খরচ হবে। 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে যে 5,000 টাকা বাদ চলে যাচ্ছে, যার কারণে 5-20 1 লাখ হচ্ছে না, ওই যে 95কে 5 দিয়ে ভাগ করলে 19,000। এখন প্রতি বছর সমান খরচ হচ্ছে, কারণ এটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। আমরা সবাই জানি অবচয়ের যে পদ্ধতিতে প্রতি বছর সমান অবচয় হয় সেটাকেই বলা হয় সরল রৈখিক পদ্ধতি। যেহেতু এটা সরল রৈখিক পদ্ধতি, প্রথম বছর 19,000 অবচয়, মানে পরের বছরগুলো তো সেম 19,000 অবচয়। আর আমরা জানি এই যে এই অবচয়গুলা জমা হতে হতে যে তহবিল সৃষ্টি হয় সেটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। কি বলা হয়? পুঞ্জীভূত অবচয়। তাহলে এই পুঞ্জীভূত অবচয় কি হবে? 4 বছরে যোগ করলে হবে 76,000। 4-20 80, 1,000 করে কমাও, 76,000 টাকা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এখন তোমরা একটা বিষয় আমাকে এখান থেকে বলবা, আমার সম্পদের দাম ছিল কত? 1 লাখ টাকা। খেয়াল করবা,
কিন্তু এই সম্পদ ব্যবহার করেছি আমি 4 বছর, 4 বছর আগে যেহেতু কিনেছি, এই 4 বছর ব্যবহার করার কারণে একটু খেয়াল করো, আমার টোটাল এই সম্পদের পিছে খরচ হয়ে গেছে কত? ৭৬,০০০ টাকা। এখন একটা বিষয় এখান থেকে লক্ষণীয়, আমি সম্পদ কিনলাম 1,00,000 টাকার, 1,00,000 টাকা সম্পদ কিনেছি, ভালো কথা। এখান থেকে আমার টোটাল ৭৬,০০০ টাকা অবচয় হয়ে গেছে। কেন অবচয় হয়ে গেছে? পুঞ্জীভূত অবচয় হিসেবে, কারণ 4 বছর অলরেডি এটাকে আমি ব্যবহার করে ফেলেছি। তাহলে এটার বর্তমান দাম কত আছে বলো তো? তাহলে এটার বর্তমান দাম তুমি 1 লক্ষ থেকে ৭৬ মাইনাস করো, তাহলে এখানে 4 আর 20, 24,০০০ টাকা। ওকে, এখন দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলছে যদি এটাকে তুমি 30,০০০ টাকা বিক্রি করে দাও, তাহলে তোমার লাভ হবে না লস হবে? তুমি বলো। এটার অ্যাকচুয়ালি বর্তমান বহিমূল্য বা পুস্তক মূল্য বা বাজার মূল্য আছে 24,০০০, কিন্তু তুমি বিক্রি করতেছো কত টাকায়? 30,০০০ টাকায়। তাহলে এটা তো তোমরা খুব ইজিলি বুঝতেছো যে 24,০০০ টাকার মেশিন বা যন্ত্র আমি 30,০০০ টাকায় বিক্রি করতেছি, তার মানে আমার কাছে অবশ্যই 6,০০০ টাকা লাভ। এখন এটাকে আমরা সূত্র দিয়ে করি, আমি সূত্র দিয়ে শিখাই নাই তোমাদের, কারণ হচ্ছে সূত্র শিখলে কত সূত্র মনে রাখবে, অ্যাকাউন্টিং কিন্তু সূত্রের অভাব নাই। এটাকে তুমি সূত্র দিয়েও করতে পারো। কিভাবে? জাস্ট তুমি কি করবা, এটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য, খেয়াল করো 1 লক্ষ টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা কি? এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। তাহলে ক্রয় মূল্য থেকে তুমি পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যেটা হয় সেটাকে বলা হয় বহিমূল্য বা পুস্তক মূল্য। আমরা সবাই জানি বহিমূল্য আর পুস্তক মূল্য একই জিনিস, আর এটার সাথে বিক্রয় মূল্যের পার্থক্য থেকে আমাদের কি হয়? লাভ অথবা ক্ষতি সৃষ্টি হয়। অর্থাৎ আমার দাম আছে যত, আমি বিক্রি করতেছি কত, এই হচ্ছে বিষয়। তাহলে এটাকে আমরা সহজ ভাষায় এভাবে করতে পারবো। এটাকে আরো সহজে করা যাবে, জাস্ট আমি তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করে দিলাম বোঝার জন্য। ওকে, এবার আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। আমাদের আলোচনাটা একটু দ্রুত করতে হবে, না হলে তো পারবো না শেষ করতে। ওকে, দেখো, বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবে যে কোন হিসাবে স্থানান্তরিত হয়? এটা কমন একটা প্রশ্ন, সঠিক উত্তর অনেকে অলরেডি জানো। এটা সঠিক উত্তর মূলত মূলধন সঞ্চিতি হিসাবে, কিন্তু আমি জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দিই যে মূলত বাজেয়াপ্তকরণ জিনিসটা কি, এটা আগে একটু বুঝে নিতে হবে যে বাজেয়াপ্তকরণ জিনিসটা আসলে কি। শেয়ার বাজেয়াপ্তকরণ মানে হচ্ছে, এটা সনাতন অ্যাকাউন্টিং এর একটা ধারণা, মানে বর্তমান আধুনিক অ্যাকাউন্টিং এ বাজেয়াপ্ত ধারণাটা তেমন নাই। এই সনাতন অ্যাকাউন্টিং এ কি হতো, তখন শেয়ারের মূল্যটা, মনে করো একটা শেয়ার, তুমি মনে করো একটা শেয়ারের দাম যদি হয় 100 টাকা, এই 100 টাকাকে তারা 4 ভাগে, 3 ভাগে বা 4 ভাগে, প্রথমে আবেদনে, খেয়াল করবা, আবেদনে কিছু টাকা নিত, ধরো 20 টাকা, আবন্টন, হ্যাঁ, যারা আগে অ্যাকাউন্টিং করতো তারা এইভাবে অঙ্ক করতো, আবন্টনে নিত ধরো 30 টাকা, তারপরে প্রথম তলব বা শেষ তলব বা চূড়ান্ত তলব, ওকে, এখানে নিত মনে করো 40, এখানে নিত মনে করো 10, এভাবে 100 টাকা তারা কিস্তির মাধ্যমে আদায় করত। তো যদি কখনো মনে করো আবন্টনের বা প্রথম তলবের, ম্যাক্সিমাম ক্ষেত্রে তলবেই বকেয়াটা পড়তো, মনে করো প্রথম তলবে 40 টাকা যখন আদায় করার জন্য কোম্পানি নোটিশ দিয়েছে, এর মধ্যে যারা শেয়ার কিনেছে তাদের মধ্যে মনে করো 1000 শেয়ার হোল্ডার, হ্যাঁ, বা একজনও হতে পারে শেয়ার হোল্ডার, সে তার 500 শেয়ারের টাকা পরিশোধ করে নাই, তাহলে এটাকে বলে বকেয়া তলব। মানে তলব করছে টাকা দেওয়ার জন্য, বাট ওই শেয়ার হোল্ডাররা তাদের যে কোনো ব্যর্থতার কারণে টাকাটা দেয় নাই, এটাকে বলে বকেয়া তলব। এখন যখন শেয়ারের টাকাটা বকেয়া পড়ে, কোম্পানি কি করবে বলো তো? কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে নোটিশ দেয়, 14 দিনের একটা নোটিশ দেয়। এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে ম্যানেজমেন্টে, 14 দিনের একটা নোটিশ দেয়। নোটিশ প্রদানের পরেও শেয়ার হোল্ডাররা যদি তাদের শেয়ারের টাকা পরিশোধে ব্যর্থ হয় অথবা নোটিশের জবাব না দেয় বা অপারগতা প্রকাশ করে, তখন কোম্পানি তাদের সাধারণ সভায় কি করে, বৈঠকে বসে উক্ত ওই শেয়ার হোল্ডারদের শেয়ারের মালিকানা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে, যেটাকেই বলা হয় শেয়ার বাজেয়াপ্তকরণ। সোজা বাংলায় যদি বলি, শেয়ারের মালিকানা বাতিলকরণ মানে হচ্ছে শেয়ার বাজেয়াপ্তকরণ। এখন এই মালিকানা বাতিল করলে কোম্পানি যেটা হয়, কোম্পানি কি করে, কোম্পানি যখন মালিকানা বাতিল করে দেয় তখন কোম্পানির যে শেয়ার মূলধন আছে, শেয়ার যেহেতু
মনে করো 500 শেয়ারের মালিকানা বাতিল করে দিবে। এখন কোম্পানির আগে শেয়ার মার্কেটে ছিল সাপোজ 10,000 শেয়ার, 500 শেয়ারের মালিকানা যদি বাতিল করে দেয়, ওই শেয়ার তো কোম্পানির মার্কেটে থাকবে না। তাহলে শেয়ার না থাকলে শেয়ার মূলধনও কমে যাবে। দ্যাট মিনস এই বাজেয়াপ্তকরণের কারণে কোম্পানির শেয়ার মূলধনটা হ্রাস পায়। ওকে, অনেক সময় দেখবো শেয়ার মূলধন তখন ডেবিট হয়ে যায়, কারণ মূলধন হচ্ছে একটা মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। আমরা জানি আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে বা কমে গেলে কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়। এগুলো যেহেতু বাড়লে ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট, যার কারণে শেয়ার মূলধন ডেবিট হয়ে যায়। ডেবিট হওয়ার পর এখন কোম্পানি পরবর্তীতে কি করে জানো, এই শেয়ারগুলোকে পরবর্তীতে কোম্পানি আবার পুনরায় বিলি করার ডিসিশন দেয় নতুন করে কোম্পানির মূলধন বাড়ানোর জন্য। তাহলে এই যে শেয়ারের মালিকানাটা বাতিল করে দিয়েছে, তারা তো কিছু টাকা কোম্পানিকে দিয়েছে, তাই না, আগে, তো ওটা কোম্পানির একটা লাভ। এই বাজেয়াপ্তকরণের একটা উদ্বৃত্ত তখন থেকে যায়, যেটাকে তারা একটা তহবিলে স্থানান্তর করে, যেই তহবিলটার নাম হচ্ছে মূলধন সঞ্চিতি। অর্থাৎ বাজেয়াপ্তকরণের জেটটা পুনরায় জাবেদা দেওয়ার জন্য তখন একটা জাবেদা হয়, শেয়ার বাজেয়াপ্তকরণটা তখন হ্রাস করে ওই টাকাটাই কোথায় নিয়ে যায়, ওই টাকাটাই মূলধন সঞ্চিতি হিসাবে নিয়ে যাওয়া হয়। তাহলে এটা সঠিক উত্তর কিন্তু মূলধন সঞ্চিতি হিসাব। ওকে, এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করলাম না। 8 নাম্বার প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের কোন রীতি 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন? খুবই গুরুত্বপূর্ণ। একটি ক্যালকুলেটর ক্রয়ের সময়ে হিসাব রক্ষক খরচ হিসাবে লেখার অনুমতি দেয়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে কি, যেটা আমরা কি করব, ব্যবহারের জন্য ক্রয় করব বা ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য মূলত সম্পদ। এখন আমরা বলি যে মনিহারি বলতে আমরা কাকে বুঝি? কোশ্চেন অবদান বই করতে গিয়ে তোমরা দেখছো, মানে কাগজ, কলম, কার্বন, পেপার, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলোকে আমরা কি বলি, মনিহারি। বা এটা হচ্ছে একটু বড় যেগুলো হয়, বা ক্যালকুলেটরকে অনেক সময় মনিহারি বলে। ক্যালকুলেটরকে মূলত সাপ্লাইস বলা হয়। তাহলে সাপ্লাইস, ক্যালকুলেটর, তারপরে ওই এটাকে কি বলে, পেপার ওয়েট, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো। বা আমরা যদি বলি ছোট গলি, হ্যাঁ, ওয়ালমেট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাপ্লাইস বা মনিহারির মতো। এখন এগুলা তো আমরা ব্যবহার করার জন্য ক্রয় করি, কিন্তু অ্যাকাউন্টিংয়ে এগুলাকে আমরা কি বলি, সবসময় ব্যয় হিসাবে দেখাই। মনিহারিকে আমরা কখনো সম্পদে দেখাই না, ব্যয় হিসাবে দেখাই। কিন্তু কেন দেখাই, এখানে এই প্রশ্নটা ছিল যে হিসাব বিজ্ঞানের কোন রীতি অনুযায়ী? মূলত এটা হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। এই বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা কি বলে? এই বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা বলে যে যদি কোনো সম্পদের পরিমাণ এতই ছোট হয় বা এতই ক্ষুদ্র হয়, হ্যাঁ, যেটাকে টাকার পরিমাণে এত বেশি ক্ষুদ্র হওয়ার কারণে এটাকে সম্পদ হিসাবে লিখলে প্রতিষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হবে। যার কারণে এই মনিহারি বা কাগজ কলম অথবা আমাদের স্কেল, হ্যাঁ, রাবার, ক্যালকুলেটর, এগুলা বৈশিষ্ট্যগত দিক থেকে সম্পদ হলেও এই বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা অনুসারে এগুলাকে আমরা খরচ হিসাবে দেখাই, কারণ এগুলা ছোটোখাটো খরচ। এগুলাকে সম্পদ হিসাবে দেখালে সম্পদের যে আভিজাত্য সেটা নষ্ট হয়ে যাবে। এটা মনে করে হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা, যার কারণে ক্যালকুলেটরকে আমরা সম্পদ হিসাবে না দেখিয়ে আমরা কি দেখাই, ব্যয় হিসাবে দেখাই। অর্থাৎ এটাই হচ্ছে এই প্রশ্নের মূল থিম। ওকে, ও মাই গড, অনেক বড় একটা প্রশ্ন। এটা সলভ করতে আমাদের একটু সময় লাগবে। এটার জন্য আসলে অনেক কিছু করার দরকার নেই। আমি একটা টেকনিক দেখাই দিব তোমাদেরকে। এই টেকনিকে এটা করতে পারো, অনেকভাবেই করা যাবে, তবে চাইলে আমরা একটা টেকনিকে এটাকে ইউজ করতে পারবো। সো ওকে, আমি যদি শুরুতে একটা বিষয় চিন্তা করি, এটাকে আমি খুব সহজে যদি করার জন্য চিন্তা করি, তোমাকে বলেছে যে নগদ বিক্রয়ের পরিমাণ কত বা মোট বিক্রয় কত। ওকে, প্রশ্নটা আমরা একটু পড়ি। শুরুতে দেনাদার হিসাবে যে ছিল হচ্ছে 49,000 টাকা। জানুয়ারি মাসে নগদান বহির সারসংক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে দেনাদারদের নিকট থেকে 42,000 টাকা আদায় করা হয়। ওকে, 31 জানুয়ারি 2023 তারিখে দেনাদারের জের ছিল হচ্ছে 90,000 টাকা। ওই মাসে 4,000 টাকা কুরিন বাবদ অবলোপন হয় 4,000 টাকা, আর নগদ বিক্রয়ের পরিমাণ হচ্ছে এত টাকা। মোট বিক্রয় কত? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে দেনাদার
দেনাদারের মধ্যে কিন্তু আমাদের কি থাকে, দেনাদার সৃষ্টি হয় কিভাবে আমরা সবাই জানি, যে বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়ের ফলে। অর্থাৎ তুমি কারো কাছ থেকে যদি বাকিতে কোনো কিছু বিক্রি করো, তখন তার কাছে তুমি টাকাটা পাও না থাকো, আধুনিক অ্যাকাউন্টিংয়ে সেটাকে বলে প্রাপ্য হিসাব, মানে তুমি তার কাছে প্রাপ্য ওই টাকাটা। আর সনাতনে এটাকে বলতো দেনাদার হিসাব। অর্থাৎ আমরা ব্যবসায়ী হিসাবে যদি চিন্তা করি, আমরা যাদের কাছে বাকিতে বিক্রি করব তারাই আমাদের দেনাদার বা সম্পদ। তাহলে দেনাদারের সাথে ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয়ের একটা রিলেশনশিপ আছে। তো সেজন্য এটা বের করতে গেলে, মোট বিক্রয় বের করতে গেলে আমাদের মোট বিক্রয়ের মধ্যে দুই ধরনের বিক্রয় থাকে, একটা হচ্ছে নগদে বিক্রয়, আরেকটা হচ্ছে বাকিতে বা ধারে। তো আমি তো নগদে বিক্রয় এখানে দেখতে পাচ্ছি, তার মানে আমার যদি বাকিতে বিক্রয়টা আমি পাই, তার মানে আমি মোট বিক্রয়টা পেয়ে যাব। এখন বাকিতে বিক্রয়টা আমি কার কাছ থেকে পাবো? তোমরা অলরেডি বুঝতে পেরেছ যে বাকিতে বিক্রয়টা পাবো আমরা মূলত কাদের কাছ থেকে, যাদের কাছে আমরা বাকিতে বিক্রয় করেছি। তো যাদের কাছে আমরা বাকিতে বিক্রয় করি তারা কারা? তারা হচ্ছে আমাদের দেনাদার। যার কারণে এটা করা সবচেয়ে সহজ হয় হচ্ছে আমি একটা দেনাদার হিসাবের খতিয়ান করে ফেলবো মনে মনে, হ্যাঁ, বা সংক্ষেপে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, তোমরা এত কিছু করার দরকার নাই। দেনাদার হিসাবে একটা খতিয়ান করব। তো খতিয়ানটা এইরকম আর কি, ডেবিট ক্রেডিট। এখন আসো, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব সেটা হচ্ছে একটু খেয়াল করবা, এই যে দেনাদারের খতিয়ান করলাম আমি, হ্যাঁ, এখানে এই যে ক্রেডিট আর ডেবিট, দেনাদার মূলত কি হিসাব বলতো? আমরা সবাই জানি দেনাদার একটা সম্পদ হিসাব, হ্যাঁ। দেনাদার যেহেতু সম্পদ, মাথায় রাখবা, আমরা সবাই জানি অ্যাকাউন্টিং ওই যে ব্যাস বা সব মানে সতে হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয়। সম্পদ আর ব্যয়, স্বাভাবিক ব্যালেন্স সব সময় ডেবিট, আমরা বলি সব ডেবিট। আর আদম ক্রেডিট, মানে আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, সব মানে সম্পদ আর ব্যয় হচ্ছে ডেবিট। এখন দেখো, যেহেতু ব্যয় আর সম্পদ ডেবিট, তার মানে আমাদের দেনাদার একটা সম্পদ হিসাবে এটা স্বাভাবিক ব্যালেন্স কিন্তু ডেবিট থাকবে। যার কারণে আমরা দেনাদারের শুরুতে যে ব্যালেন্সটা সেটাকে স্বাভাবিক ব্যালেন্স ধরবো, আর শেষের যে ব্যালেন্সটা সেটাকে তার বিপরীত ব্যালেন্স ধরবো। অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্স যে এদিকে বসবে, সমাপনী ব্যালেন্স তার বিপরীতে বসবে। আর সম্পদ বাড়লে আমরা কি করব? ডেবিট করব, কমলে ক্রেডিট করব। তাহলে এখন দেখো, দেনাদার হিসাবের শুরুতে 1 তারিখে যে জেটটা সেটা হচ্ছে প্রারম্ভিক জেট, 49,000 টাকা। তাহলে আমি এই যে প্রারম্ভিক জেট যেটা, সেটাকে প্রারম্ভিক জেট যেটা, এই প্রারম্ভিক জেটকে আমি ডেবিট পাশে লিখে দিব কত? 49,000 টাকা। এখন প্রারম্ভিক জেট যদি ডেবিট পাশে হয়, তোমরা সবাই জানো সমাপনী জেটটা অবশ্যই তার বিপরীতে। তার মানে এই যে আমাদের এখানে যদি আমি দেখাই, আমাদের 31 জানুয়ারি যে জেটটা আছে 2000 দেনাদারের, সেটা হচ্ছে সমাপনী। 31 জানুয়ারি মাসের শেষ মানে সমাপনী, 1 জানুয়ারি মানে হচ্ছে জানুয়ারি মাসের শুরু মানে প্রারম্ভিক। তার মানে সমাপনী জেটটা আমরা কি করব? ওকে, সমাপনী জেটটা আমরা কি করব? সমাপনী জেট এই পাশে না, সরি, সমাপনী জেটটা আমি এই পাশে লিখে ফেলবো। ওকে, সমাপনী জেট হচ্ছে কত টাকা? ওই দেনাদারের সমাপনী জেট হচ্ছে 90,000 টাকা। আমি এই পাশে লিখলাম, আমি জাস্ট সংক্ষেপে লেখাচ্ছি। এটা পরীক্ষার হলে তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট এখন বোঝানোর জন্য বলতেছি। এবার আসো, আর কি কি ঘটনা ঘটেছে জানুয়ারি মাসে। দেনাদারের নিকট থেকে, খেয়াল করবা, দেনাদারের নিকট থেকে 42,000 টাকা আদায় করছো। বলো তো, তুমি যদি দেনাদারের নিকট থেকে 42,000 টাকা আদায় করে থাকো, তাহলে তোমার দেনাদার কি বাড়বে না কমবে? তুমি যার কাছে টাকা পেতা, কিন্তু সেই টাকাটা তুমি আদায় করে ফেলছো, তার মানে যেহেতু দেনাদারের নিকট থেকে আদায় করে ফেলছো, তার মানে দেনাদার কমবে। তার মানে এই যে নগদ আদায় যেটা, সেটা আমরা কি করব? দেনাদার কমে গেলে, সম্পদ কমে গেলে ক্রেডিট, সেজন্য ক্রেডিট পাশে লিখবো কত টাকা? 42,000 টাকা। 42,000 টাকা আমি লিখলাম এখানে। আর কি ঘটনা আছে? কুরিন অবলোপন। খেয়াল করো, কুরিন মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় করা যাবে না বা আদায়যোগ্য নয়। তাহলে 4,000 টাকা কুরিন বাবদ অবলোপন করো, মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে এই টাকাটা তুমি আর পাবা না। যেহেতু পাবা না, সেহেতু দেনাদার তোমার বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তার মানে এইটাও তোমার ক্রেডিট পাস হবে কুরিন অবলোপন নামে। কত? 4,000 টাকা। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আর তো কোনো কিছু নাই, তাহলে
আমরা এখানে একটা ব্যালেন্স করব, ব্যালেন্স করার পরে আমরা বুঝবো যে আমাদের টোটাল যোগফল কত হয়। খেয়াল করো, এই যে এই পাশে যে পাশে বেশি সেই পাশেরটা আমরা উভয় পাশে লিখব। তাহলে কোন পাশে বেশি হয়? আমাদের এই পাশে বেশি হয়। 90, 94, 94 আর 2 96, 40, 1,36,000 টাকা। এই পাশে হচ্ছে 1,36,000 টাকা। এই টাকাকে আমরা এই পাশেও লিখে ফেলবো। এখন বলো তো এই পাশে কি 1,36,000 টাকা আছে? এই পাশে কিন্তু 1,36,000 টাকা নাই। তার মানে বাকি যে টাকাটা সেটাই হচ্ছে আমাদের মূলত কি বিক্রয়? ধারে বিক্রয়। অর্থাৎ তুমি দেনাদারে খতিয়ান করে ধারে বিক্রয় বের করতে পারবা। তাহলে ধারে বিক্রয়ের পরিমাণ কত হবে? এখানে 36,000 টাকা থেকে 1,36,000 থেকে 49 মাইনাস করো, হয়ে যাবে 87, মানে 87,000 টাকা। এখন ধারে বিক্রয় কেন হলো? খেয়াল করো, এই যে এই 87,000 টাকা আমার কোথায় করতে হবে? ডেবিট করতে হবে। আর দেনাদার ডেবিট করব কিভাবে? আমরা জানি বাকিতে বিক্রি করলে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। অর্থাৎ এইটা বাকিতে বিক্রয়ের ফলেই কিন্তু এখানে 87,000 টাকা আসবে। আর এটা আমি কিভাবে বুঝলাম? কারণ আমার ক্রেডিট পাশের যোগফলটা বেশি, সেটাকে আমি উভয় পাশে লিখলাম। লিখার পরে পার্থক্য যেটা, এই যে 1,36,000 থেকে এটা মাইনাস করলে আমার দুই পাশ সমান করার জন্য আমার ধারে বিক্রয় আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে কি ধারে বিক্রয় বের করতে বলছে? বলে নাই, আমাকে বলছে মোট বিক্রয় বের করতে। তো ধারে বিক্রয় যদি তুমি পাও, আমি তো শুরুতেই দেখিয়েছি যে ধারে বিক্রয় যদি পাও সেটার সাথে নগদ বিক্রয় 17,000 টাকা যোগ করে দাও, তাহলেই আমাদের মোট বিক্রয় চলে আসবে। তাহলে আমাদের কি হবে? 87,000-এর সাথে 17,000 যোগ করে দাও, তাহলে আমাদের মোট বিক্রয় হবে 1,04,000। 87-র সাথে 17 যোগ করলে 104। ওকে, মানে 1,04,000 টাকা। আমাদের আলোচনার একবারই শেষ পর্যায়ে আমরা আর বেশি সময় নেব না। আমি এমনিতে অনেক সময় হয়ে গেছে, আমি চেষ্টা করছি যে আমাদের ক্লাসটা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আর 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন আমরা শেষ করব। এই প্রশ্নটা অলরেডি আমরা আলোচনা করেছি এর আগে। হ্যাঁ, আমাদের একেবারেই 2 নাম্বার বা 3 নাম্বার প্রশ্নে কিন্তু এটার আলোচনা করেছি। সো এটার ব্যাখ্যা এখন আর আমি ওইভাবে দেব না, জাস্ট সংক্ষেপে আমরা মাথায় রাখবো যে আমরা কি করব। আমাদের যদি সাধারণ শেয়ার মালিকদের আয়ের হার বের করতে বলে, তখন আমরা কিভাবে বের করব? সাধারণ শেয়ার মালিকদের ইকুইটির উপর উপার্জন হার আমরা কিভাবে বের করব? আমরা যদি দেখি আমাদের টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? নেট মুনাফা। এখন দেখো এখানে কি বলা আছে, এখানে আমাদের এত কিছু আলোচনা আমি করবো না, তোমরা আগের প্রশ্নটা সলভ করলে এটা পারবা। জাস্ট এখানে একটু জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের কি বলছে যে কোম্পানির এত টাকা নিট আয়। নিট আয় মানেই হচ্ছে নেট মুনাফা। সো ভালো কথা, নেট মুনাফা। তো নেট মুনাফা, এই নেট মুনাফা থেকে আমরা শুধু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা বাদ দিয়ে দেব। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কত হবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কি বলছে? 60,000 টাকা। এই যে অপঞ্জীভূত বা অসঞ্চিত অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা লভ্যাংশ। তাহলে এখান থেকে আমি 60,000 টাকা বাদ দিয়ে দেব। ওকে, 60,000 টাকা বাদ দেওয়ার পর আমার টাকা থাকবে কত? 1,86,000 থেকে তোমরা 60,000 বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় আছে অলরেডি, দেখো সেই বিষয়টা কি? আমাদের এই যে শেয়ার হোল্ডারদের ইকুইটি, এখানে শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ একটা দেওয়া নাই, আছে দুইটা। একটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে হচ্ছে 12 লক্ষ টাকা, আর ডিসেম্বর 31 তারিখে হচ্ছে আমাদের 16 লক্ষ টাকা। যেহেতু দুইটা আছে, তাহলে দুইটার জন্য আমরা কি করতে হবে? জানুয়ারির 1 তারিখের যে 12 লাখ আর ডিসেম্বর 31 তারিখের যে 16 লাখ, দুইটাকে যোগ করব। যোগ করলে কত হবে? 12 আর 16 হচ্ছে 28 লক্ষ। 12 লক্ষ, ওকে, আর হচ্ছে 16 লক্ষ। এই দুইটা যোগ করব, দুইটা ইকুইটি যোগ করলে হচ্ছে মোট ইকুইটি, যোগ করলে হবে 28 লক্ষ। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে গড় বের করব। ভাগ 2 সমান হবে 14 লক্ষ। এটা হচ্ছে গড়। হ্যাঁ, কারণ 1,86,000 থেকে আমি 60,000 টাকা বাদ দিয়ে দিব কার? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। এখন একটা বিষয় আসতে পারে যে স্যার এখানে যে 6% আছে, এই 6% যেটা আছে সেটা কিন্তু অলরেডি এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, যার কারণে এই 6% নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। সো এখানে 1,86,000 থেকে 60 মাইনাস করে সরাসরি তাদের গড় ইকুইটি দিয়ে ভাগ করে দিবা, 14 লক্ষ দিয়ে ভাগ করে দিবা। ওকে,
ক্যালকুলেশন করলে দেখবা অ্যান্সার আসবে হচ্ছে 9%। সো এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করলাম না এই কারণেই, কারণ আগেরটা নিয়ে আমরা টোটাল আলোচনা করেছি এখানে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের নিট বিক্রয় হচ্ছে 7,80,000, মোট লাভের হার এত এবং নিট লাভের হার এত, উক্ত ব্যবসায়ের পরিচালনা খরচ কত। এটার জন্য আমি জাস্ট একটা ছোট্ট চার্ট দেখাই তোমাদের। আমরা জানি কি করি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা বা মোট লাভ পাই। মোট লাভ থেকে যদি আমরা পরিচালনা ব্যয় বাদ দিই বা পরিচালনা খরচ বাদ দিই, তখন আমরা নিট লাভ পাই। খেয়াল করবা, খরচ। তাহলে মোট লাভ থেকে নিট লাভ, মনে করো মোট লাভ পাইছি আমি 100 টাকা, পরিচালনা খরচ পাইছি হচ্ছে 40, তার মানে আমার নিট লাভ হচ্ছে কত? নিট লাভ হবে আমার কত? 60 টাকা। এই থিঙ্কিং থেকে তুমি এটা করতে পারো। দেখো বলছে কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ এত, মোট লাভের এত হলে নিট লাভের হার কত? 25% হলে ব্যবসায়ের পরিচালনা খরচ কত? এখন তাহলে মোট লাভের হার 40%। আমি ধরে নিলাম এখানে এই প্রশ্ন অনুসারে আমি ধরে নিলাম মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 40। খেয়াল করবা, প্রশ্ন অনুসারে আমি ধরে নিলাম হচ্ছে মোট লাভ হচ্ছে 40। নিট লাভ কত? নিট লাভ হবে কত? নিট লাভ বলছে 25। তার মানে পরিচালনা খরচ কত? পরিচালনা খরচ হবে এই দুটার পার্থক্য না? কত হবে? 40 থেকে 25 গেলে কত? 15। তাহলে এখন পরিচালনা খরচ 15। তাহলে তোমরা সরাসরি কি করতে পারো, ওই যে তোমার কত হয়, তোমার এখানে অ্যামাউন্ট কত, টোটাল আমাদের বিক্রয়ের অ্যামাউন্ট কত? বিক্রয়ের অ্যামাউন্ট হচ্ছে আমার, ক্যালকুলেশন যদি করি 7,80,000। ওকে, 7,80,000 আর এখানে কত? 7,80,000। এখন পরিচালনা খরচ কত? 15। জাস্ট 15% বের করে দাও, অর্থাৎ 7,80,000-এর তুমি সরাসরি 15% বের করে দাও। এখন সরাসরি 15% বের করলে হবে 1,17,000 টাকা। এখন প্রশ্নটা বুঝছো তো? আমি জানি যে মোট লাভ থেকে পরিচালনা খরচ বাদ দিলে আমার নিট লাভ হয়। এখানে হয়তো অনেকে অস্পষ্ট দেখছো, এটা হচ্ছে। এখন আমার দেখো তো প্রশ্নে একটু খেয়াল করে দেখো তো, তুমি যদি একটু থিঙ্কিং করো, আমার পরিচালনা খরচ কত? 40% আমি ধরে নিলাম, সরি মোট লাভ হচ্ছে 40% মানে 40, আর বলছে নিট লাভ 25% মানে 25। মোট লাভ 40, নিট লাভ 25, তার মানে পরিচালনা খরচ কত? কারণ আমরা জানি মোট লাভ থেকে পরিচালনা খরচ বাদ দিলে নিট লাভ হয় অবশ্যই 15, কারণ 40 থেকে 15 মাইনাস করলেই তো আমরা 25 পাবো। এখন প্রশ্নে চেয়েছে আমার 15-এর মান, তাহলে বলা আছে যে এটার হার আমরা কত পেয়েছি এখন? 15%। এই যে এটা 40%, এটা 25%, এটা 15%। তাহলে বিক্রয় হচ্ছে 7,80,000, এটার 15% বের করে দাও, তাহলেই হয়ে যাবে তোমার 1,17,000। সর্বশেষ প্রশ্ন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করে আমরা শেষ করবো আজকের আলোচনা। ওকে, আলোচনা শেষ করার আগে আমি দেখি যে আপনারা আছেন কি না। না, আমি নিজেই আছি। ওকে, আমাদের সময় মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আমি আর বেশি, লাস্ট প্রশ্ন আজকে আপনাদের সাথে আমার, ইনশাল্লাহ। আমাদের যে প্রশ্নটা ছিল হচ্ছে, ওকে, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2022-23 সেশনের এটা নিয়ে অনেকের ঝামেলা ছিল। এটা অনেকভাবেই করা যায়। আমি আগে বেসিকটা দেখাই, এরপরে সংক্ষেপে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ওকে, বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 5,500 টাকা। এটা ঐকিক নিয়মে করতে পারবো, অনেকভাবে করতে। মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, ক্রয় মূল্য মুখ্য ব্যয়ের 70%, একটু পেঁচাইছি আর কি। আবার লাভের হার মোট ব্যয়ের 10%। পণ্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেওয়া নাই, বাকি অন্যান্য মূল্যের উপর তোমাকে জাস্ট পার্সেন্টেজ ধরতে বলছে। ওকে, এখন আমরা একটা টেকনিক এখানে ইয়ে করবো। দেখো বলছে এই লাইনটাকে একটু মার্ক করবা, লাভের হার মোট ব্যয়ের কত পার্সেন্ট? 10%। মানে লাভের হার হচ্ছে মোট ব্যয়ের 10%। তার মানে মোট ব্যয় কত আমরা জানি না। তাহলে আমি ধরে নিলাম এটার উপর যেহেতু লাভের হারটা আছে, আমি ধরে নিলাম, ওই যে ঐকিক নিয়মে একটু করে দেখাই তোমাদেরকে, পরে সংক্ষেপে দেখাবো। ধরি মোট ব্যয় কত? মোট ব্যয় 100 টাকা। এখন তোমরাই বলো, মোট ব্যয় যদি 100 হয়,
তাহলে লাভ কত হবে? লাভের হার বলছে 10%, মোট ব্যয় 10%, তাহলে মোট ব্যয় যদি 100 হয় তাহলে লাভ কত হবে? লাভ অবশ্যই 100 এর 10% কত? 10, মানে লাভের হার মোট ব্যয়ের 10%। তাহলে মোট ব্যয় ধরে নিলাম আমি 100, লাভ হবে 100 এর কত পার্সেন্ট? 10%, মানে হচ্ছে 10। ওকে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন? আচ্ছা, মোট ব্যয়ের সাথে যদি লাভ আমরা যোগ করে দিই তখন আমরা কি পেয়ে যাই? বিক্রয় মূল্য পেয়ে যাই। আমরা সবাই জানি এটা একটা টেকনিক। আমি বিক্রয় মূল্য বের করছি 110। ওকে, আচ্ছা, বিক্রয় মূল্য তোমরা কি এতটুকু বুঝেছো? খুবই সিম্পল ভাবে আমি করানোর চেষ্টা করতেছি তোমরা যাতে বোঝো। তাহলে আমরা মোট লাভ, বিক্রয় মূল্য সব দেখলাম। এটা জাস্ট দেখানোর জন্য আমি দেখাইছি, এত ভেঙ্গেও দেখানোর দরকার হয় না এই অঙ্কটা, এগুলা তোমরা এমনিতেই পারবা। এখন আসো, আমাদের বলছে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। আমি শুরু থেকে যদি চিন্তা করি, মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, আমার মোট ব্যয় কত ভাই? মোট ব্যয় 100, তাহলে মুখ্য ব্যয় কত হবে? মুখ্য ব্যয় মোট ব্যয় 70%, মোট ব্যয় হচ্ছে 100, তাহলে মুখ্য ব্যয় বলছে মোট ব্যয় 70%, মানে 100 এর 70% মানে 70। এটা এমনি বলা যায়, তারপরে আমি ভেঙে দেখালাম 70। বলছে ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের কত? 70%। তাহলে এবার ক্রয় মূল্য বের করে ফেলি। আমি জাস্ট ভেঙে ভেঙে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মুখ্য ব্যয়ের 70%, মুখ্য ব্যয় হচ্ছে 70, এটার কত পার্সেন্ট? 70%। তাহলে কত হবে? 7 7 49। এতটুকু বুঝেছো কিনা? এতটুকু বুঝলে বলো। হ্যাঁ, এতটুকু বুঝলে বলো। তাহলে আমাদের অঙ্কের কাজ শেষ। আমি আবারও দেখাচ্ছি, বলছে লাভের হার, বলছে লাভের হার মোট ব্যয়ের 10%। থিঙ্কিং করে মনে রাখবে একটা বিষয়, খুবই গুরুত্ব সহকারে এটা মাথায় রাখবা। যার উপর পার্সেন্টেজ থাকবে তাকে 100 ধরে ফেলবা। দেখো লাভের হার আছে মোট ব্যয়ের, তাহলে এটা মোট ব্যয়ের উপর পার্সেন্টেজ আছে, তাহলে আমি মোট ব্যয়কে 100 ধরলাম। আর লাভ হচ্ছে তার 10%, তার মানে 100 এর 10% 10, তার মানে বিক্রয় মূল্য হবে 110। এখন আবার একটা কথা বলছে শুরুতে, মুখ্য ব্যয় মোট ব্যয় 70%, তো মোট ব্যয় তো আমি কত ধরেছি? 100 ধরেছি। তো মুখ্য ব্যয় কত হবে? 100 এর 70% মানে 70। আর বলছে ক্রয় মূল্য মুখ্য ব্যয় 70%, তো মুখ্য ব্যয় পেয়েছি 70, সেটার 70% ক্রয় মূল্য মানে 49। এখন আমরা কি করবো? এখন আমরা জাস্ট ক্রয় মূল্য চেয়েছে, তো এখন আমাদের কার কার মান দেওয়া আছে প্রশ্নে সেটা দেখবো। দেখো প্রশ্নে আমাদের কার মান দেওয়া আছে? প্রশ্নে আমাদের বিক্রয় মূল্যের মান দেওয়া আছে শুধু। তাহলে আমি বিক্রয় মূল্যের মান একটা পাইছি না? পেয়েছি। তাহলে আমি এখন কি করব? বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্যের মান দিয়ে ভাগ করব। তাহলে 5500-কে আমার বিক্রয় মূল্যের মান আছে কত? 110, মানে 110 এর সমান হচ্ছে 5000। আমি তারপরেও এটাকে আর ঐকিক নিয়মে গেলাম না, কারণ বড় হয়ে যাবে। তাহলে 110 সমান 5500, এটাকে ভাগ করলাম, একের মান পেলাম। এখন আমার দরকার কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের মান কত? 49। জাস্ট আমি 49 দিয়ে গুণ করে দিব, শেষ অঙ্ক। 2450 টাকা আসবে ক্যালকুলেশন করলে। এটা তুমি ক্রয় মূল্য বের করতে পারো। এখন তোমাকে যদি মুখ্য ব্যয় বের করতে বলতো, তুমি জাস্ট 70 দিয়ে গুণ করে দিতা। যদি তোমাকে লাভ বের করতে বলতো, তুমি জাস্ট 10 দিয়ে গুণ করে দিতা। তোমাকে যদি মোট ব্যয় বের করতে বলতো, কথার কথা, তুমি তাহলে 100 দিয়ে গুণ করে দিলে। মানে যে কোনো জিনিস পাবা, তুমি বিক্রয় মূল্যের মান দেওয়া আছে, জাস্ট বিক্রয় মূল্যটা কত সেটাকে ধরে নিবা। ধরে নিয়ে ওই যে মানটা পাবা সেটা দিয়ে বিক্রয় মূল্যকে ভাগ করে দিয়ে একের মান আনবা। এরপরে যেটা তোমার মন চায় সেটা বের করতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ঐকিক নিয়মে আমি দেখালাম। ওকে, এখন এটাকে যদি আমি আরো সংক্ষেপে দেখাতে চাই, সংক্ষেপেও দেখাতে পারবো। সংক্ষেপে কি দেখাবো না লাগবে না? আমার মনে হয় সংক্ষেপে দেখানো লাগবে না, তারপরে আমি দেখাচ্ছি। যদি সংক্ষেপে একবারে শর্টকাট ওয়েতে তোমরা জানতে চাও, তাহলে এখন একটা জিনিস দেখো তো। আমরা বলছে মোট ব্যয় 10% লাভ, তাহলে মোট ব্যয় ধরে নিলাম 100, লাভ কত? 10, বিক্রয় মূল্য কত? 110। তাহলে আমরা কি করব?
এই 5500-কে খেয়াল করবা, 5500-কে 110 দ্বারা ভাগ করব, হয়ে গেছে। এখন আমার দরকার কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করব কিভাবে? সংক্ষেপে করো। আমার যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে তো আমার মোট ব্যয় লাগবে, মুখ্য ব্যয় লাগবে। তাহলে আমি প্রথমে, হ্যাঁ, মোট ব্যয় কত? ওই যে বললাম 100 দিয়ে গুণ করলে আমি মোট ব্যয় পাবো। যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে 110, মোট ব্যয় 100, আমি 100 দিয়ে গুণ করে মোট ব্যয় পেয়ে যাব। মোট ব্যয় হবে 100 দিয়ে গুণ করলে কাটাকাটি দিলে 5 11 55, 5000। মোট ব্যয় পেয়েছি না? এবার মোট ব্যয়ের কত পার্সেন্ট? মুখ্য ব্যয় 70%। তাহলে মুখ্য ব্যয় হবে এই 5000-এর 70%। 5000-এর 70% হবে কত? 5 7 35, 3500। এবার মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট? ক্রয় মূল্য হবে মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট? 70%। তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 3500-এর 70%, 2450। দুই লাইনেও করা যায়। ওকে, আমি এইভাবে আর দেখালাম না, জাস্ট ওইভাবেই দেখালাম। অর্থাৎ আমরা চাইলে এই অঙ্কটাকে অনেকভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করেছি মূলত হচ্ছে কিসের? মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনের এমসিকিউগুলো। আর এই এমসিকিউগুলো আমি যতটা ডিটেলস আলোচনা করেছি, আমার মনে হয় না এতটা ডিটেলস তোমরা কোনো পেইড ক্লাসেও পাবা। তো যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ক্লাস আমি আবার আগামীকাল রাত 1:30টায় তোমাদের সাথে পরবর্তী অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে হাজির হব, যদি সম্ভব হয়।